মাইক্রোকন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেম ডিজাইনের লেকচার 6 এ সবাইকে স্বাগতম। আজকের লেকচারের প্রথম টপিকটি হচ্ছে ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশনটা কি? ল্যামডা ফাংশন হচ্ছে গত ক্লাসে আমরা দেখে আসছি বিভিন্ন ফাংশন নিয়ে কিছু কাজ, এবং আজকে আমরা আরো কিছু এরকম ফাংশন নিয়ে কাজ করব। তো সেরকমই একটা ফাংশন হচ্ছে ল্যামডা ফাংশন। যে ল্যামডা ফাংশনের কাজ হলো যে আমরা যদি কোনো ছোটখাটো ফাংশন লিখতে চাই, অল্প ছোট ফাংশন, যে ফাংশনটা আমরা হতে পারে যে বেশি বার ইউজ করব না, অল্প সংখ্যক বার ইউজ করব, এবং আমাদের আলাদা করে এটার জন্য যদি স্পেসিফিক ভাবে কোনো আলাদা ফাংশন লিখতে চাচ্ছি না, তখন আমরা এই ল্যামডা ফাংশন নিয়ে ওই ফাংশনটাকে ল্যামডা ফাংশন হিসেবে ডিক্লেয়ার করব। এবং এর সুবিধা হচ্ছে যে এটার আমাদের আলাদা করে কোনো নাম লিখতে হচ্ছে না, কোনো ফাইল ক্রিয়েট করতে হচ্ছে না, বা কোনো ভাবে ডিফাইন করতে হচ্ছে না। জাস্ট আমরা সংক্ষিপ্ত আকারে যদি ফাংশনটা ছোট হয়, তখন সেক্ষেত্রে আমরা এই কাজটা করব। নর্মালি ফাংশন ইউজ হয় যদি কাজ বড় হয়, তখন আমরা ফাংশন ডিক্লেয়ার করি। কিন্তু যদি কাজ খুব ছোট হয়, তখন আমরা আলাদা কোনো ফাংশন ডিফাইন না করে জাস্ট একটা ল্যামডা ফাংশন ডিক্লেয়ার করে আমরা কাজটা করতে পারি। এতে সুবিধা হচ্ছে যে এটা আমরা কাজটা দ্রুত করতে পারবো। তো এটার 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 বৈশিষ্ট্য, এটার সিনট্যাক্সটা কি রকম? এটার সিনট্যাক্স হচ্ছে, প্রথমে আমাদেরকে ল্যামডা লিখতে হবে ছোট হাতের। অফকোর্স পাইথনে সবগুলোই ম্যাক্সিমাম ফাংশন গুলো হচ্ছে ছোট হাতে লিখতে হয়, ম্যাক্সিমাম কিওয়ার্ড গুলা। তো এরকম ভাবে আমরা ল্যামডা লিখবো, ল্যামডা লিখে তারপর আর্গুমেন্ট দিব। আর্গুমেন্ট বলতে বোঝাচ্ছে কোন ভ্যারিয়েবল নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, সেই ভ্যারিয়েবলের নামটা দিব। ফর এক্সাম্পল এক্স হতে পারে, ওয়াই হতে পারে, এবং কোলন দিয়ে একটা ইকুয়েশন লিখবো। লিখে তারপর আমরা সেটাকে নিয়ে কাজ করতে পারি। এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি, তাহলে আমাদের এটা ল্যামডা ফাংশনটা বুঝতে ইজি হবে। যেমন এখানে একটা দেওয়া আছে যে এটা একটা ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলে একটা রেজাল্ট আসবে, সেই রেজাল্টটা হচ্ছে ল্যামডা ফাংশনের রেজাল্ট। এখন এই ল্যামডা ফাংশন এইভাবে লেখার পরে আমরা একটা ফাংশন ভ্যারিয়েবল দিলাম এক্স, বা আর্গুমেন্ট যেটাকে বলা হচ্ছে, তারপর কোলন লিখে একটা ইকুয়েশন দিছি এক্স ইন্টু টু, অর্থাৎ টোয়াইস এক্স। তার মানে হলো আমরা এক্স এক্স এর যে মানটা দিব, সেই মানটাকে দ্বিগুণ করে এই ল্যামডা ফাংশনটা ফেরত দিবে। ফর এক্সাম্পল আমরা যদি এরকম লিখি 555, এরকম যদি আমরা লিখি, তাহলে রেজাল্ট আসবে 5 দুগুণে 10, এই রেজাল্টটা হচ্ছে 10। সো এইরকম যদি হয় যে খুব ছোট ফাংশন, তো আমরা তখন আলাদা করে বড় কোনো ফাংশন লিখবো না, জাস্ট এই ছোট ল্যামডা ফাংশন দিয়ে আমরা লিখে ফেলতে পারি। ল্যামডা ফাংশনের অবশ্য আরো একটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এটা আমরা মাল্টিপল লাইন করতে পারবো না, সিঙ্গেল লাইনেই মধ্যে সবকিছু লিখতে হবে, এক লাইনেই যা লেখার লিখতে হবে, না হলে সেটা ল্যামডা ফাংশন এরর দিবে। বোঝা গেল যে এটা অবশ্যই এক লাইনে লিখতে হবে, যেহেতু এটা ছোট প্রোগ্রাম। বড় প্রোগ্রাম হলে তখনই আমরা ল্যামডাতে যাব, ল্যামডা কাজে যাব না। তো এইটা আমরা এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, এবং সিম্পল আমি অলরেডি মোটামুটি বলে দিছি বিষয়গুলা। তো এইটাকে যদি আমরা গত ক্লাসে যে ফাংশনের স্টাইল নিয়ে আমরা কাজ করছিলাম, সেটা দিয়ে যদি চিন্তা করি, তখন এই এক লাইনের প্রোগ্রামকে আমরা এইভাবে লিখতে পারি। যেমন ডিফাইন ডাবল এক্স একটা দিলাম, দেওয়ার পর রিটার্ন করবে কি, এক্স এ যে ভ্যালুটা আসবে সেটা দ্বিগুণ করে রিটার্ন করবে। সো এটা 2 লাইনের একটা ফাংশনকে আমরা ল্যামডা ফাংশনের মাধ্যমে এক লাইনে করে এই কাজটা করতে পারি। এটার সুবিধা কি হলো, লাইনও কমে গেল, এবং আমাদের আলাদা করে কোনো ফাংশন মেইনটেইন করতে হচ্ছে না। এবং অবশ্যই এইটা যদি আমাদের খুব অল্প সময় ইউজ হয়, তাহলেই আমরা করব। যদি এমন হলো যে এই ডাবলের কাজটা আমাকে 1 লক্ষ বার করতে হবে, তখন কিন্তু এই ল্যামডা ফাংশনটাকে
এইভাবে ডিক্লেয়ার করে কিন্তু লাভ হবে না। আমাকে দেখা গেল 1,00,000 বার এই কাজটা লিখতে হবে, এইরকম যদি হয় তখন অবশ্যই আমাদেরকে এই ফরম্যাটে লিখতে হবে, না হলে প্রত্যেকবার এই লাইনটা কপি পেস্ট করতে হবে। আর এবং এতবার লেখা হলো কি হলো না সেটা তো মেনটেন করা পসিবল না। কিন্তু যদি আমরা এই ফাংশনটা দিয়ে লিখি তখন দেখা যাবে জাস্ট আমরা ফাংশনকে কল করব, তাহলেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এটা হল এই কিছু হলো যে ল্যামডা ফাংশনের উদাহরণ। এখন আসতেছি ল্যামডা ফাংশনকে স্পেসিফিক ভাবে কিছু বিল্ট ইন ফাংশন আছে পাইথনের মধ্যে, সেই পাইথনের বিল্ট ইন ফাংশনের সাথে কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা একটা দেখবো। যেমন দুইটা ফাংশন দিয়ে আমরা দেখব, একটা হচ্ছে ফিল্টার ফাংশন আর একটা হচ্ছে ম্যাপ ফাংশন। সো ফিল্টার ফাংশনের বৈশিষ্ট্যটা কি? ফিল্টার ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে, যেমন ফর এক্সাম্পল ধরে নিলাম আমাদের একটা লিস্ট আছে, এই লিস্টে অনেকগুলো নাম্বার দেওয়া আছে এবং আমি চাচ্ছি এই লিস্টের মধ্যে জোড় সংখ্যাগুলো বের করতে। এই লিস্টের মধ্যে জোড় সংখ্যাগুলো বের করতে, যেখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের মধ্যে জোড় সংখ্যাগুলো আমরা বের করতে চাই। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা করার জন্য এখানে আরেকটা লিস্টের মধ্যে আমরা রাখলাম, যেটা নাম দিলাম নিউ লিস্ট, এবং এই লিস্টের মধ্যে আমরা একটা লিস্ট ফাংশন ক্রিয়েট করে সেটার ভিতরে কি করতেছি, ফিল্টারের মধ্যে কিছু অংশ পাস করব, কিছু প্যারামিটার পাস করব। ফিল্টার ফাংশনের ক্ষেত্রে এই ফিল্টার ফাংশন যেটা, সেটাতে দুইটা প্যারামিটার দিতে হয়। প্রথম প্যারামিটার হচ্ছে একটা ল্যামডা ফাংশন আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? অবশ্যই কোনো জরুরি না সেটা ল্যামডা ফাংশন হতে হবে, আমরা আপাতত উদাহরণের শিখার জন্য ল্যামডা ফাংশন মনে করলাম। এবং ওই ল্যামডা ফাংশন বা কোনো ফাংশনটা কোন ভ্যারিয়েবল বা কোন লিস্টের উপর অ্যাপ্লাই করতে হবে সেই লিস্টের নাম দিতে হবে। এখানে নট নেসেসারি লিস্ট হবে, এখানে টাপল হতে পারে, সেট হতে পারে, ডিকশনারি হতে পারে, যে কোনো কিছু হতে পারে। উদাহরণস্বরূপ আমরা এখানে জাস্ট লিস্ট ব্যবহার করতেছি। তো এই এখানে লিস্ট এর এই ভ্যালুটা দেয়া। এরপর আমরা আসতেছি এই ল্যামডা ফাংশনটা বুঝবো। এই ল্যামডা ফাংশনটা কি করতেছে, ল্যামডা এক্স, এটা তো আমরা আগেও দেখে আসছি। এবং এরপরে ইকুয়েশনটা কি লিখছে? ইকুয়েশনটা লিখছে x%2 = 0। এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে এক্স কে 2 দ্বারা ভাগ করে যে ভাগশেষ হয়, সেই ভাগশেষের ভ্যালু 0 কি না সেটা চেক করবে। যদি 0 হয় তাহলে সেটা রাখবে, যদি 0 না হয় তাহলে সেটা বাদ। ফর এক্সাম্পল কি হবে এখানে, যেহেতু প্রথমটা হচ্ছে একটা ল্যামডা ফাংশন, দেন হচ্ছে আমাদের একটা লিস্ট। তো এখানে ল্যামডা ফাংশনে এই লিস্টে আমরা চেক করব, প্রত্যেকটা ভ্যালুকে আমরা চেক করব, এখানে সেই বিষয়টাই বলা। তো প্রথমে আসবে 1, 1 কে 2 দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষ 0 পাই না, সো 1 বাদ। তারপর 5, সেটাও ভাগশেষ 1 আসে, বাদ। তারপর 4 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ আসবে 0, সো সেই কারণে এই যে এখানে 4 চলে আসছে। দেন একইভাবে 6, 8 এবং 12, এখানে লিস্টের এই ভ্যালুগুলো জাস্ট আমাদেরকে দেখাচ্ছে বা দেখাবে। আবারও বলি, প্রথমে এখানে আমরা একটা লিস্ট ক্রিয়েট করছি, লিস্ট ফাংশন। তারপর ওই লিস্ট ফাংশনের মধ্যে একটা ফিল্টার ফাংশন দিচ্ছি। সেই ফিল্টার ফাংশনের মধ্যে দুইটা প্যারামিটার থাকে, একটা হচ্ছে ল্যামডা ফাংশন আর একটা হচ্ছে ওই ল্যামডা ফাংশনটা বা এই ফিল্টারিং এর কাজটা আমরা কোন ভ্যারিয়েবলের উপর বা কোন লিস্ট, টাপল ইত্যাদির উপর অ্যাপ্লাই করব সেটার নাম আমরা এখানে দিব। তো এখানে যে মাই লিস্ট, এই ভ্যালুটা আমরা দিলাম। মাই লিস্টের প্রত্যেকটা ভ্যালুর জন্য, আমি এটা আবার এক্সপ্লেন করতেছি, মাই লিস্টের প্রত্যেকটা ভ্যালুর জন্য প্রত্যেকটা ভ্যালুর জন্য 2 দ্বারা ভাগ করে ভাগশেষ কত আসে সেটা চেক করে, যদি ভাগশেষের মান 0 হয় তাহলে সেটাকে এই নিউ লিস্টের মধ্যে অ্যাড করবে, আর যদি না হয় তাহলে সেটাকে বাদ দিয়ে দিবে। এরপর আসতেছি আমরা ম্যাপ ফাংশনের একটা এক্সাম্পল, সেটা পরের পেজে আছে। তো ম্যাপ ফাংশনের এক্সাম্পলটা কি? সেম ওয়েতে আমাদের সেই সেম লিস্টটাই আমরা এখানে ইউজ করতেছি এবং সেম স্টাইলে নিউ লিস্ট, লিস্ট,
তারপর আমরা ফিল্টারের পরিবর্তে ম্যাপ ফাংশন দিলাম এবং ইকুয়েশন এখানে একটু চেঞ্জ করলাম, করে আমরা এখানে সেই একই রকম স্টাইলে মাই লিস্ট যে ওই ভ্যারিয়েবলটা দিচ্ছি। তো এখন এখানে কি করবে, ম্যাপ ফাংশনের কাজ কি? ম্যাপ ফাংশন এর আগে যেটা আমরা দেখে আসছি ফিল্টার, ফিল্টার দিয়ে আমরা বুঝতে পারতেছি যে কোনো ছাঁকনি টাইপের কোনো কাজ করা, ঠিক আছে? যেমন আমরা চাচ্ছি এখানে শুধুমাত্র এখান থেকে শুধুমাত্র ইভেন নাম্বার গুলো বের করে নিয়ে আসি, বাকিগুলো আমাদের দরকার নেই। তো এই ফিল্টার এই কাজটা করবে যে জাস্ট যেটা দরকার সেটা রেখে বাকিগুলো ডিলিট করে দিবে বা বাদ দিয়ে দিবে। আর ম্যাপ ফাংশন কি করবে? ম্যাপ ফাংশন কিন্তু বাদ দিবে না, ম্যাপ ফাংশন করবে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেই অনুযায়ী প্রত্যেকটাকে চেঞ্জ করে দিবে। ম্যাপিং এটাকে বলে, ম্যাপিং মানে হচ্ছে কোন একটা কিছুকে চেঞ্জ করা। তো এখানে তাহলে কি হবে, এক্স এর মান যা ছিল অর্থাৎ মাই লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে যদি আমি এক্স মনে করি তাহলে সেটাকে চেঞ্জ করে দিবে কততে, টুয়াইস এক্স এ চেঞ্জ করে দিবে। অর্থাৎ একের মান 2 হয়ে যাবে, 5-এর মান 10, 4-এর মান 8। এখানে যে ইকুয়েশনটা দেওয়া থাকবে সেই ইকুয়েশন। আপনাদের এখন মনে হতে পারে যে পরীক্ষায় কি টাইপের কোশ্চেন হতে পারে। ফর এক্সাম্পল এখানে আসতে পারে যে কোন একটা লিস্টের ভ্যালুকে 10 গুণ করে দিতে হবে এমন 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 একটা প্রোগ্রাম লিখতে হবে ল্যামডা ফাংশন দিয়ে, এরকম একটা কোশ্চেন থাকতে পারে। খুব সিম্পল, এটা আপনারা জাস্ট নিজের ইচ্ছা মতো কিছু লিস্ট লিখবেন, লেখার পর এখানে x ইনটু 2 এর পরিবর্তে x ইনটু 10 লিখে দিলেই এই এই রেজাল্টটা চলে আসবে। আর একই রকম ভাবে এখানে ফিল্টারের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, এখানে ইভেন নাম্বার চাওয়া হয়েছে, হতে পারে বলা হতে পারে যে বিজোড় সংখ্যা বের করার জন্য একটা ল্যামডা ফাংশনের প্রোগ্রাম লিখতে হবে, এরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে। সো এই পর্যন্ত আমরা যেটা দেখলাম ফাংশন নিয়ে মোটামুটি একটা দেখলাম। আরো অবশ্যই ফাংশন শেষ নেই, ফাংশন অসংখ্য ফাংশন আছে। তো যত আমরা মিনিমাম যতটুকু আমাদের প্রয়োজন যেটা কাজে লাগবে সেগুলো আমরা দেখব, বা এই কোর্সের সাথে যেগুলো কানেক্টেড আছে সেগুলো নিয়ে আমরা জানবো। তো যদি এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, না হলে পরের টপিকে যাই। পরের টপিকটা পুরোটা এখন শেষ হবে না, আমরা হয়তো অল্প কিছু পড়াই তারপর সেটা ব্রেক দিব, নামাজের ব্রেক। তো যদি কারো কোনো এই পর্যন্ত কোয়েশ্চেন থাকে করতে পারেন। যে স্যার, হ্যাঁ বলেন। আপনি বিজোড় সংখ্যার ক্ষেত্রে কি আমরা 1 দিয়ে ভাগ করব না অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করব? বিজোড় সংখ্যার ক্ষেত্রে হচ্ছে নট ইকুয়াল টু 0 চেক করা। যেমন এখানে নট ইকুয়াল টু 0 দিতে হবে, অথবা আপনি 1 ও দিতে পারেন, x% টু ডাবল ইকুয়াল 1 এটাও দিতে পারেন। আমি যদি এখন x% টু ডাবল ইকুয়াল টু এখানে 0 এর জায়গায় 1 দিলেই হবে স্যার? হ্যাঁ 1 দিলেও হবে, আবার নট ইকুয়াল টু 0 দিলেও হবে। আর কিন্তু অন্য কিছু যদি দেন, যেমন 3 দিলেন, x% টু ডাবল ইকুয়াল 3, এটা কিন্তু কখনোই বের হবে না, সব সময় ফলস আসবে। জি স্যার, কারণ এখানে হচ্ছে 2 ঠিকই থাকবে, x ডিভাইডেড 2, এখানে হচ্ছে 1 দিলেই হচ্ছে আমার বেজোড় আসবে। হ্যাঁ 1 দিলেই বিজোড় সংখ্যা চলে আসবে। আবার এমনও হতে পারে যে এমন একটা প্রোগ্রাম লিখতে দিলাম যে প্রোগ্রামটা বলবে যে একটা লিস্টে অনেকগুলো নাম্বার আছে, সেই নাম্বার থেকে 5 দ্বারা বিভাজ্য নাম্বার গুলো বের করা, 5 দ্বারা বিভাজ্য, তাহলে কি করতে হবে, 2 এর জায়গায় 5 দিয়ে দিতে 2 এর জায়গায় 5 আর এখানে 0 ঠিকই থাকবে। হ্যাঁ 0 ঠিকই থাকবে। এটা আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা আমরা নেক্সট টপিকে ম্যাপিং এর এটা স্যার একটা জিনিস ক্লিয়ার হয়নি, সেটা হচ্ছে ম্যাপিং এর কাজ আপনি বলেন চেঞ্জ করা। হ্যাঁ চেঞ্জ, এখানে চেঞ্জ করা বলতে আমি এর ভেরিয়েশনটা কেমন হবে? যেমন আপনি এখানে করলেন 1 2 5 10, এখানে 2 দ্বারা করলাম আমরা। হ্যাঁ এখানে বলা হচ্ছে যে এইটাকে আমি জাস্ট ডাবল করে দিব, প্রত্যেকটা ভ্যালুকে ডাবল করে দিব। যেমন এখানে কোয়েশ্চেন লেখা আছে, প্রোগ্রাম টু ডাবল ইচ আইটেম ইন এ লিস্ট। রাইট হতে পারে এমন প্রোগ্রাম লিখলাম, এমন কোয়েশ্চেন দিলাম যে রাইট এ পাইথন প্রোগ্রাম টু ডাবল ইচ আইটেম ইন এ লিস্ট ইউজিং ম্যাপ ফাংশন। এখানে কিন্তু কোয়েশ্চেন দেওয়াই আছে বলতে গেলে। সো এইটা বলা হচ্ছে যে এমন একটা লিস্ট আছে,
সেই লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে আমি ডাবল করে দিব। জি হতে স্যার। পারে পরীক্ষায় ডাবলের পরিবর্তে ট্রিপল দেওয়া আছে, 3 গুণ করে দেওয়া, জাস্ট আপনি এখানে তখন 3 দিবেন। 2 এর জায়গায় 3 করে দিলে সর্বে। অথবা এমন হলো স্কোয়ার ইচ আইটেম, প্রত্যেকটাকে স্কোয়ার করে দিব, তখন কি করবেন বলেন তো? এখানে যদি স্কোয়ার করতে চাই, তখন আমি x এর মাথায় স্কয়ার দিব। সেই স্কোয়ারটা কিভাবে লেখে পাইথনের মধ্যে? স্যার এটা জানা নাই তো স্যার। এটা জানা নাই? এটা তো ইসে পড়ছি আমরা, অ্যারিথমেটিক অপারেটর, যেটা আমরা মিড টার্মে দেখে আসছি। আমরা দুই ভাবে করতে পারি, তিন ভাবে করতে পারি। যদি আমি কোনো কিছু স্কোয়ার করতে চাই পাইথনের ক্ষেত্রে, আমরা তিন ভাবে করতে পারি। একটা হচ্ছে x মাল্টিপ্লাইড বাই x, তাহলে স্কোয়ার হয়ে গেল। জি স্যার। অথবা আমরা করতে পারি x ডাবল স্কোয়ার, মানে ডাবল অ্যাস্টেরিক্স তারপর দিলাম 2, এটার মানে হচ্ছে x টু দি পাওয়ার 2। ও x টু দি পাওয়ার 2। x টু দি পাওয়ার 2 যদি আমি দুইবার এই চিহ্নটা দেই, অ্যাস্টেরিক্স চিহ্ন, তখন হয়ে যাবে x টু দি পাওয়ার 2। আমি যদি কিউব করতে চাই তাহলে এখানে দিব 3। এখানে 3 করে দিব। ঠিক আছে? 3 4 আচ্ছা, আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে পাও নামে একটা ফাংশন আছে, পাওয়ার। ওই ফাংশনটাকে আমরা জাস্ট এখানে লিখবো x, 2। যদি আমরা এভাবে লিখি, এই তিনটা উপায় আমি পাইথনে x স্কোয়ার করতে পারবো। জি স্যার। এখন যদি আপনার দরকার হয় x টু দি পাওয়ার 5, তখন আপনি এখানে 5 দিবেন, এখানে 5 এখানে দিবেন, 5 দিয়ে দেব। আর এখানে এখানে x এখানে পাঁচবার আপনাকে গুণ করব। নরমালি এটা এভাবে ইউজ করে না, হয় এটা ইউজ করে অথবা এটা ইউজ করে। যে পাওয়ার ইউজ করে। মানে ওকে বারবার স্যার। এভাবে এভাবে না লিখে, 5 বার এভাবে না লিখে, স্ট্যান্ডার্ড হচ্ছে হয় এটা নয় এটা, জি স্যার। এটা ইউজ হয় না, তবে করতে কিন্তু স্যার পারবো। এই অ্যাপ্লাইটা আমি হচ্ছে ওই মেইন প্রোগ্রামে কোথায় করব? x এর জায়গায় শুধু এটা বসাই দিলে তো হচ্ছে এই স্যার। যে এখানে আপনি করবেন, এই জায়গায় করবেন, এই জায়গায়। এখানে কি আমার এই ল্যামডার জায়গায় আমাকে লিখতে হবে যে স্কয়ার বা এমন কিছু লেখা লাগবে? না, কিচ্ছু লিখতে হবে না। এক্স শুধু মাল্টিপ্লাই, x। এখানে এক্স হ্যাঁ ডাবল অ্যাস্টেরিক্স 2 দিয়ে দিলেই হয়ে যাবে। জি স্যার। আমি প্রোগ্রাম একটু দেখাই আপনাদের। তো যদি এটা আমি প্রোগ্রামটা এখনো অন করি নেই। ও আচ্ছা, সরি। তো এইখানে আমরা এভাবে লিখতে পারি, যেমন মাই লিস্ট আপনি এখানে দেন 1 4 1 4 5 7 12 21 45 ফর এক্সাম্পল, এই কয়টা দিলাম। দেওয়ার পর আপনি জাস্ট যেটা করবেন, ওই একই মতো এরকম একটা থাকলো লিস্ট, এটার ভিতরে আমি করব ম্যাপের ভিতরে আমি করব ল্যামডা এক্স। এক্স নট নেসেসারি, এখানে এক্সই হবে, ওয়াই হতে পারে আমার ইচ্ছা, কিন্তু যেটা দিব সেখানে পরে ওভাবে থাকতে হবে। যেমন এক্স মাল্টিপ্লাইড, সরি স্কোয়ার 2, এটা দিলাম। তারপর কমা দিয়ে আমার এই মাই লিস্টটা পাস করতে হবে। মাই স্যার আমরা ডিসপ্লে তো দেখতে পাচ্ছি না। স্যার দেখা যাচ্ছে না তো কিছু। লিস্টে কিছু আসতেছে না, আমি তো শেয়ার দিলাম। আচ্ছা, আবার দিচ্ছি, এবার আসতেছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে এরকম এই যে মাই লিস্ট লিখলাম, তারপরে নিউ লিস্ট এটা দিলাম, যে লিস্ট লিখলাম, তারপর ম্যাপ লিখলাম। আমি এটা আবার লিখি,
যে এটা প্রথমে আমি এই লিস্ট করলাম, দেন ম্যাপ দিয়ে ওয়েট এই ম্যাপ দিলাম। ম্যাপ দেওয়ার পরে আমি এভাবে ভিতরে ল্যাম্বডা এক্স লিখলাম, লিখে এক্স স্কোয়ার দিলাম, দিয়ে কমা দিয়ে তারপর আমি এখানে এই মাই লিস্ট এটা দিয়ে দিলাম এবং এটাকে আমি অন্য নামে সেভ করব, সেভ অ্যাজ ফিফথ প্রোগ্রাম আজকে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট এটা প্রিন্ট করব। প্রিন্ট যদি করি তাহলে রান মডিউল দিলে এই যে চলে আসছে, প্রত্যেকটাকে স্কোয়ার করে দিচ্ছে, 1 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার, 12 ইত্যাদি যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো এখানে চলে আসছে। তো এখানে যে ভ্যালুগুলো দিচ্ছি সেটার প্রত্যেকটাকে স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, জি স্যার। জি স্যার। এরপর আমরা যাচ্ছি, আর কারো যদি কোশ্চেন থাকে করতে পারেন, অথবা নাহলে আমি পরের টাইপ চলে যাই। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে আমরা অল্প একটু এখন দেখবো, হয়তো 5 মিনিট আরো দেখবো, দেখে তারপর ব্রেক দিব। তো এই হোয়াট আর মডিউলস ইন পাইথন। মডিউলসটা কি? মডিউল হচ্ছে আমরা সংক্ষেপে বলতে পারি লাইব্রেরি ফাংশন। আমরা আপনারা অনেকে হয়তো দেখছেন বা যদি মনে থাকে যে সি প্রোগ্রামিং এর মধ্যে আমাদের এরকম একটা লিখতে হয় যে হ্যাশ ইনক্লুড, তারপর এরকম একটা লিখে stdio.h, এরকম লিখে আমাদের অনেক সময় কাজ করতে হয়। আবার এর মধ্যে আরো একটা বিষয় আছে, যেমন যেটা নিয়ে আমরা আজকে স্পেসিফিক ভাবে দেখবো, সেটা হচ্ছে math.h। আপনারা জানি না দেখছেন কিনা, কিন্তু সি তে এরকম একটা আছে math.h, এরকম একটা ইনক্লুড করে নিয়ে কাজ করতে হয় অনেক সময়, ম্যাথ বিশেষ করে যখন ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে হয়। সো এই রকম এই এই .h ফাইলকে বলা হয়ে থাকে হেডার ফাইল, অথবা হেডার ফাইল। বর্তমানে নাম দেওয়া হয়েছে লাইব্রেরি ফাইল। ঠিক আছে, তো পাইথনে এরকম অসংখ্য মডিউল আছে। আর টোটাল কয়টা আছে হয়তো পাইথন এক নিজেই পাইথন ছাড়া কেউ বলতে পারবে না। পাইথন কোম্পানির যে যারা কাজ করে, যারা পাইথন কে নিয়ে মেইনটেইন করে, তারা ছাড়া কেউ বলতে পারবে না। যেমন python.org যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা যারা মেইনটেইন করতেছে তারাই বলতে পারবে যে এরকম কয়টা লাইব্রেরি ফাংশন আছে। অসংখ্য লাইব্রেরি ফাংশন আছে। অনেকে আইডিয়া করে যে হয়তো বা 6000টা এরকম মডিউল বা লাইব্রেরি ফাংশন আছে। সো এই লাইব্রেরি ফাংশনের মধ্যে কি আছে? এই লাইব্রেরি ফাংশনের মধ্যে যেমন আমরা বললাম ম্যাথ ডট একটা, যেটা বললাম পাইথনেও এরকম একটা ম্যাথ.py নামে, পাইথনের py এরকম ভাবে ম্যাথ.py নামে লাইব্রেরি ফাংশন আছে, লাইব্রেরি মডিউল আছে। তো এটার ভিতরে কি আছে? অসংখ্য ইকুয়েশন নিয়ে ডিটেইলে লেখা আছে, যে আমরা যেমন ফর এক্সাম্পল সাইন ফাংশন, কোসাইন ফাংশন, ট্যানজেন্ট ফাংশন, লগারিদম, এক্সপোনেনশিয়াল, এরকম আরো অনেক আমরা দেখবো আজকের ক্লাসেই দেখবো ব্রেকের পরে, যে ওই যে এরকম ফাংশন গুলো, অসংখ্য ছোট ছোট ফাংশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন গুলা ডিফাইন করা আছে math.py ফাইলের মধ্যে। তো এটা কেন দরকার? এটা দরকার হচ্ছে যদি আমরা এই math.py এই ফাইলটা যদি আমরা না ইউজ করি বা ইনক্লুড করি, তখন দেখা যাবে আমাদেরকে লগারিদমের কাজ করতে হলে, সাইন ফাংশনের কাজ করতে হলে ওটার ইকুয়েশন আমাদেরকে নিজেদের থেকে লিখতে হবে, না হলে পাইথনে কাজ করা সম্ভব না। সো এই যে এই মডিউলটা, এটা পাইথন কোম্পানি তো ওইভাবে তো আর না, এটা ফ্রি সোর্স। দেখা যায় যে অনেক পুরো ওয়ার্ল্ডে অসংখ্য ভলান্টিয়ার প্রোগ্রামার আছে, ভলান্টিয়ার অর্থাৎ যারা ফ্রিতে এই কাজগুলো করে দিচ্ছে, তাদের ভালো লাগে এই কাজগুলো করতে, সে কারণে ওরা করে দিচ্ছে। যে এই math.h ফাইলটা তারা তৈরি করে দিচ্ছে, ওয়ার্ল্ডের কোন কেউ একজন তৈরি করে দিচ্ছে। আমরা যদি একটু ঘেটে দেখি
তাহলে একটা ওয়েবসাইট আছে, সেখানে আমরা ডিটেলটা পাবো কে এটা তৈরি করছে, ম্যাথের ফাইলটা কে তৈরি করছে, এটা ডিটেল আমরা পেয়ে যাব, এটা সব দেওয়া আছে। তো এবং এটার জন্য কিন্তু তারা কেউ কোনো টাকা পায় না, কোনো ধরনের টাকা বা ডলার কিছুই পায় না, জাস্ট তারা এই কাজগুলো ফ্রিতে করে। ইভেন কেউ যদি অন্য কোনো প্রোগ্রামার যদি কোনো কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করে, আমি এটা আপনাদের দেখাই, তাহলে হয়তো আপনাদের একটু বোঝাতে ইজি হবে। ডিটেলটা আমরা পরের ক্লাসে ইসের পরে যাব। যেমন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে pypi.org। এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার। এখানে একটা এসে pypi.org, এইখানে অসংখ্য, এখন পর্যন্ত প্রায় 3 লক্ষ প্রজেক্টের কাছাকাছি, 2,97,000 এতগুলো, এবং এতগুলো ইউজার আছে, 4,98,000, অর্থাৎ প্রায় 5 লক্ষর কাছাকাছি প্রোগ্রামার আছে। এরা এরা সবাই প্রত্যেকে প্রোগ্রামার, এবং এইখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম গুলো সম্পর্কে ডিটেল দেওয়া আছে। যেমন আমরা যদি ম্যাথস দিয়ে কাজ খুঁজতে যাই, তো এখানে দেখবেন এই যে ম্যাথ ফাংশনটা লেটেস্ট আপডেট হয়েছে আবার ফেব্রুয়ারি 19, 2020 এই এই তারিখে। আর এটা হচ্ছে লেটেস্ট ম্যাথ 3, এটাকে নাম দেওয়া হয়েছে, এবং চাইনিজ কেউ এটা কেউ করছে, এটা তো আমি আর পড়তে পারতেছি না। তো এইখানে কোনো ডিটেল দেওয়া নাই, কিন্তু তার তার এরকম আরো অসংখ্য প্রজেক্ট এখানে আছে, মানে বলার বাইরে। এখানে আরেকটা যদি আমি বলতে চাই, যেমন ধরেন নামপাই, এটা ডাটা সায়েন্সে এটা ইউজ হয়, নামপাই। তো এখানে এটাও রিসেন্টলি আপডেট হয়েছে এত, এবং এতগুলা আপডেট এটার হয়েছে বিভিন্ন ভার্সনে। এবং এটা যদি আমরা দেখতে যাই, যদিও আমরা এটা নিয়ে কাজ করব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এখানে কিছু ডিটেল দেওয়া আছে, এবং কোন এক জায়গায় আছে যেটা এই যে অথর ইনফরমেশন এখানে দেওয়া আছে, যে এই ট্রাভিস অলিফ্যান্ট নামক একজন প্রোগ্রামার, ইনি এটা বানাইছেন, ঠিক আছে। এবং এখানে এই লোক যারা আছে, এখানে কিছু নাম দেওয়া আছে, এরা প্রত্যেকেই প্রোগ্রামার, এরা এটাকে মেইনটেইন করতেছে, অর্থাৎ এখানে যদি কোনো ধরনের আরো আপডেট করতে হয়, তাহলে তারা এই কাজগুলো করছে, এবং তারা প্রত্যেকেই ফ্রিতে কাজ করতেছে, কেউই কোনো টাকা পাচ্ছে না, এবং এটা পুরোটাই ফ্রি সোর্স, ওপেন সোর্স। তো এরকম প্রায় 5,000টার মতো, অনেক 5-6 হাজারের মতো মডিউল আছে পাইথনের ইসে, যার প্রত্যেকটার ভিতরে দেখা যাবে হয়তো বা মিনিমাম 10টা মতো ফাংশন আছে, 10 থেকে 20-30টা ফাংশন। তো এইগুলো নিয়ে অনেক কাজ হয়ে থাকে। আচ্ছা, এখন যেহেতু নামাজের ব্রেক আমরা দিচ্ছি, 6টা 45-এ আমরা ক্লাস আবার স্টার্ট করব, মোটামুটি 6টা 45। বাকি ডিটেল পরে বলবো। তো আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম, মডিউল সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু জানলাম। তো এই মডিউল গুলা আমরা নিজেরাও চাইলে তৈরি করে ফেলতে পারি, মানে যেটাকে বলা হয়ে থাকে ইউজার ডিফাইন্ড মডিউল, সেভাবে আমরা তৈরি করতে পারি। তো আমরা আগে সেরকম একটা ইউজার ডিফাইন্ড মডিউল নিয়ে কিছু দেখব, দেন আমরা পাইথনের কিছু বিল্ট ইন মডিউল নিয়ে কিছু স্টাডি করব। তো মডিউল সম্পর্কে আরেকটা কথা বলা দরকার ছিল, সেটা হচ্ছে এই মডিউলের সুবিধা কি। মডিউল গুলো হচ্ছে প্রোভাইড করে রিইউজেবিলিটি অফ কোড। তো এইটা মানে একই রকম ফাংশনের মতোই একটা বিষয়, শুধু পার্থক্যটা কি হচ্ছে, পার্থক্য হচ্ছে যে এটা মডিউল গুলা পুরো ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবল হয়, যে যে কেউ যে কোনো সময় জাস্ট ডাউনলোড করে ইউজ করতে পারে, কিন্তু ফাংশনটা নর্মালি কাউকে দেয়া হয় না। আমরা যদি নিজেরা কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করি, তখন সেটা কিন্তু কাস্টমাইজড থাকে, অর্থাৎ নিজস্ব কিছু কাজেই শুধুমাত্র সেই ফাংশন গুলা ইউজ হয়, যে কারণে মডিউল আর ফাংশন দেখতে একরকম হলেও মডিউলটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ফ্রিলি অ্যাভেলেবল থাকে, বাট ফাংশনটা ফ্রিলি অ্যাভেলেবল থাকে না।
এটা স্পেসিফিক কাজেই শুধুমাত্র তৈরি করা হয়। তো আপনাদের একটা কোয়েশ্চেন আমি বলে রাখি, যদিও এইটা স্লাইডে কোথাও নাই, কিন্তু অনেক সময় এই কোয়েশ্চেনটা নিয়ে চিন্তা ভাবনা আসে। সেটা হচ্ছে what are the difference between function and module? এইটা আপনারা ইন্টারনেটেও সার্চ দিলে, গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, ডিফারেন্স বিটুইন ফাংশন এন্ড মডিউল ইন পাইথন এরকম লিখে আপনারা সার্চ দিলেও চলে আসবে। ধরে নেন, হতে পারে, ধরে নেন না, হতে পারে এই কোয়েশ্চেনটা পরীক্ষায় আসছে ফাইনালে। আচ্ছা সরি, আপনাদের পরীক্ষা তো না, আপনাদের অ্যাসেসমেন্ট নাম দেওয়া হয়েছে। যতদিন না পর্যন্ত ইউনিভার্সিটি ওপেন হয় ততদিন পর্যন্ত পরীক্ষা হবে না, অ্যাসেসমেন্ট হবে। তো সেইভাবেই আপনাদেরকে ইসে লেখা উল্লেখ থাকবে বিভিন্ন জায়গায়। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো যে example.py নামক একটা মডিউল আমরা তৈরি করব। এখানে এই মডিউলের নাম আমি আমার ইচ্ছা মতো দিতে পারবো, কোনো অসুবিধা নেই। যেটা ফাইল নেম নরমালি হয়ে থাকে সেই রকম ভাবে আমরা দিব, তবে চেষ্টা থাকবে যে মিনিংফুল নাম দেয়া, যে ওই মডিউলের কাজ কি। যেমন math.h, এখানে কি দেওয়া হয়েছে, ম্যাথ কেন নাম দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এটা ম্যাথমেটিক্যাল ফাংশন নিয়ে এখানে ইনফরমেশন আছে। তো আমরাও সব সময় মিনিংফুল নাম দিয়েই কাজ করার চেষ্টা করব। তো এইটাতে কি করা হচ্ছে, এটার ভিতরে একটা অ্যাড নামক একটা ফাংশন আমরা তৈরি করতেছি। সেই অ্যাড ফাংশনটা কি করতেছে, যে এই অ্যাড ফাংশন দুইটা প্যারামিটার বা দুইটা আর্গুমেন্ট নিবে, দুইটা আর্গুমেন্ট এ বি নিয়ে সেটা রেজাল্ট এ প্লাস বি করে সে রিটার্ন করবে ওই রেজাল্টটা। তো এটা আমরা এখন কিভাবে ইউজ করতে পারি, আমরা চাইলে যে এরকম আমরা একটু আগে যে আমরা যে দেখে আসলাম, যে ফর এক্সাম্পল কোথায় দেখলাম, এই যে ফিফথ প্রোগ্রাম নামে আমরা যেটা দেখছি, এই ফিফথ প্রোগ্রাম ডট পিওয়াই, এটার পরিবর্তে আমরা ওইরকম এক্সাম্পল ডট পিওয়াই নামে সেভ করে এখানে একটা কাজ করব। যেমন ধরেন আমি এখন এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি যে এটা আমরা কিভাবে করতে পারি। ধরেন ডিইএফ একটা নাম দিলাম, অ্যাড। ওকে, অ্যাড নাম দিয়ে আমি জাস্ট এখানে একটা কোলন দিয়ে কি করব, এখানে আমি রেজাল্ট লিখলাম না, আমি রিটার্ন করলাম, ডাইরেক্ট রিটার্ন এ প্লাস বি। আমি এভাবেও করতে পারি এক লাইনে, আমাদের আলাদা করে কোনো দরকার নেই। আমি এখানে আরেকটু বড় করি তাহলে বোঝাতে একটু ইজি হবে। যেমন ধরেন রিটার্ন, এরপর দিলাম সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট এ কমা বি, এরকম ভাবে করে রিটার্ন এ মাইনাস বি, এই কাজটা আমি করব। তো একই রকম ভাবে যদি এখানে আরো দুইটা কাজ করি, যেমন মাল্টিপ্লাই, সংক্ষেপে লিখলাম এ, এখানে দিলাম মাল্টিপ্লাই, আর এখানে দিলাম ডিভাইড, তো এখানে দিলাম ভাগ। এখানে আমরা চাইলে আরো অনেক কাজ করতে পারি। এইটাকে আমরা সেভ করলাম, সেভ কপি অ্যাজ, এটার নাম দিলাম, ধরে নিলাম আজকে এটা মডিউল প্রোগ্রাম, এভাবে একটা জাস্ট নাম দিলাম। হ্যাঁ, এটা কোনো বোঝানোর জন্য মডিউল প্রোগ্রাম না দিয়ে মডিউল অ্যারিথমেটিক মডিউল, এরকম একটা নাম দিলাম, অ্যারিথমেটিক মডিউল প্রোগ্রাম। ঠিক আছে, এটা নামে আমরা সেভ করলাম। সেভ করে, আচ্ছা এটা তো আমি সেভ কপি দিয়ে রাখছি না, ওটা করি, ওটাতে আসি। আচ্ছা, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা, স্ক্রিন অফ জি হয়ে স্যার। গেছে। এই যে এখন এই অ্যারিথমেটিক মডিউল আমরা এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই অ্যারিথমেটিক মডিউল প্রোগ্রাম নামে আমরা এখানে 4টা লিখছি, যোগ বিয়োগ গুণ ভাগ, এই কাজটা করতে পারবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা ফাইল ক্রিয়েট করব। সেই ফাইলের নাম ধরেন দিলাম, আমাদের সিক্সথ প্রোগ্রাম আজকে নাম দিলাম বোঝার জন্য, সিক্সথ প্রোগ্রাম। এই সিক্সথ প্রোগ্রাম,
এটাকে সেভ অ্যাজ সিক্স প্রোগ্রাম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখন এইটাতে আমরা যেটা করব সেটা হলো এই সিক্স প্রোগ্রামের ভিতরে আমরা জাস্ট যেটা করব, ধরেন আমরা ইনপুট নিব যে x ইকুয়াল টু x, x না লিখে আমি ধরেন একটু সুন্দর করে লিখলাম ফার্স্ট নাম্বার ইকুয়াল টু eval, এটার ভিতরে দিব ইনপুট ইনপুটের ভিতরে দিব এন্টার ফার্স্ট নাম্বার। ওকে, তারপর এটা দিলাম সেকেন্ড নাম্বার, এরকম দিলাম। দেওয়ার পর যেটা আমি করব, এইখানে একটা বিষয় এখন আসে যেটা আমরা আগে থিওরি পড়ি, দেন আমরা এখানে ব্যাক করতেছি। তো থিওরিতে কি আছে? থিওরিতে হচ্ছে যে এটা আমরা এই যে ফাংশন আমি যে লিখছি, মডিউল যেটা আমরা লিখছি, সেই মডিউলটা আমরা কিভাবে ইউজ করব, সেটা ইউজ করার উপায় হচ্ছে সি প্রোগ্রামিং এ যেভাবে হ্যাশ ইনক্লুড দিয়ে লিখতে হতো, এখানে আমাদের লিখতে হয় ইম্পোর্ট এবং ওই মডিউলের নামটা দিতে হয়, ইম্পোর্ট লিখতে হয়। ইম্পোর্ট লিখে তারপর আমরা সেটা নাম দিব মডিউলের নাম, এবং তারপর মডিউলের নাম লিখে সেটা আমরা যদি ডট দেই তখন তার ফাংশন গুলো আমরা ইউজ করতে পারবো। এটা প্র্যাকটিক্যালি এখন দেখি তাহলে কি আসে। যেমন আমরা এই প্রোগ্রাম, থিওরিটাই ক্লিয়ার হয়নি স্যার। হ্যাঁ, থিওরিটা প্র্যাকটিক্যালি আমরা দেখি তাহলে ক্লিয়ার হবে। যেমন এই যে এখানে ইম্পোর্ট, আমরা কি নাম ওটার নাম দিছিলাম অ্যারিথমেটিক মডিউল প্রোগ্রাম, এই নামটা আমরা দিছিলাম। এইটা আমরা এখানে ইম্পোর্ট করব, ওই ফাইলটা যেটা আমরা ইউজ করছি। ইম্পোর্ট করার পরে আমরা দুইটা নাম্বার ইনপুট নিলাম, একটা নাম্বার ফার্স্ট নাম্বার এন্ড সেকেন্ড নাম্বার আমরা ইনপুট নিলাম। নেয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই অ্যারিথমেটিক, এটা এখানে কি করতে চাচ্ছি, ধরে নিলাম আমরা যোগ আর বিয়োগ এই দুইটা করতে চাচ্ছি, দুইটা কাজ করব। যদিও ওখানে চারটা কাজ দেয়া আছে, আমরা দুইটা কাজের নিয়ে থাকবো। তো এটা আমরা কি করতে পারি, ধরে নিলাম যেটা নাম দিলাম অ্যাডিশন ইকুয়াল টু, এই যে এটা যে নামটা আছে এই নামটা আমরা জাস্ট এখানে আগে প্রথমে বসাবো। বসানোর পরে ডট দিব, ডট চিহ্ন, ডট দিয়ে ওখানে কি নাম ছিল, অ্যাড নাম ছিল। অ্যাড লিখে আমরা এখানে যে ফাংশন, এই যে প্যারামিটার আছে, ফার্স্ট নাম্বার দিলাম, তারপর কমা দিয়ে সেকেন্ড নাম্বার যদি আমি দেই তাহলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে। যোগফলটা আমাদের কাছে চলে আসবে। যোগফলটা কোথায় আসবে? এই অ্যাডিশনের ভিতরে আসবে। তো আমরা এখন এই রেজাল্টটা প্রিন্ট করে দেখতে চাই যে the addition is এই ভ্যালুটা। ঠিক আছে, আরেকবার আমি এক্সপ্লেন করতেছি। প্রথমে আমি এই মডিউলটা রেডি করছি যেটাতে চারটা ভ্যারিয়েবল আছে। সেখানে আমরা কোথায় এটা আমরা যদি দেখতে চাই, তো দেখবো এই যে এটা এই যে এই অ্যারিথমেটিক মডিউল, এটার ভিতরে আমরা চারটা ফাংশন লিখে রাখছি। অ্যাড, এখানে এবি, এবং সবগুলা দেখতে কিন্তু একই রকম, শুধু কাজ ডিফারেন্ট। তারপর আমরা যেটা করলাম সেখানে আমাদের নতুন একটা প্রোগ্রাম লিখলাম। সেই প্রোগ্রামে আমরা এই যে আমাদের যে মডিউলটা তৈরি করলাম সেই মডিউলটা ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করার পর দুইটা নাম্বার ইনপুট নিচ্ছি। ঠিক আছে, ইভ্যাল এর কাজ কি? ইভ্যাল এর কাজ হচ্ছে স্ট্রিং কে নরমাল নাম্বারে কনভার্ট করে দিবে, সেই জন্য আমরা ইভ্যাল ইউজ করছি। আর আমরা ইন্ট বা ফ্লোট না দিয়ে ইভ্যাল দিলে আমাদের বেটার রেজাল্ট আসে। গত ক্লাসে আমাদের এই প্রবলেমটাই হচ্ছিল যে আমরা ইভ্যালটা ঠিকমতো প্রয়োজনীয় জায়গায় দেইনি বলে আমাদের রেজাল্টটা আসছিল না। তারপর এই দুইটা নাম্বার নিলাম, নিলে এই ইনপুট কিন্তু সবসময় স্ট্রিং এ কনভার্ট করবে, আর এই ইভ্যাল দিলে সেই স্ট্রিং কে নাম্বারে কনভার্ট করে দিবে।
আচ্ছা, তারপর হলো আমরা একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম অ্যাডিশন, যেখানে আমরা প্রথমে এই মডিউলটাকে লিখলাম। মডিউলটা না লিখলে সে তো বুঝতে পারবে না যে এই অ্যাড কোথায় আছে। এই এই অ্যাডটা এই মডিউলের ভিতরে আছে, অ্যারিথমেটিক মডিউল ডট, তারপর ওই ফাংশনের নাম দিলাম অ্যাড, তারপর দুইটা ভ্যারিয়েবল যেটা আমরা এখানে ইনপুট নিছি সেই দুইটা নাম দিলাম। তাহলে হবে কি, এই দুইটা ভ্যালু ওই জায়গায় পাস হয়ে যাবে, ওই এই এখানে চলে আসবে। ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার যথাক্রমে এ আর বি তে চলে আসবে, রিটার্ন করে দুইটার যোগফল যা আসবে সে ব্যাক করে দিবে। ব্যাক করে কোথায় এসে দিবে, ব্যাক করে রেজাল্টটা অ্যাডিশনের মধ্যে দিবে। এখন আমরা এটা প্রিন্ট করে দেখি রেজাল্টটা কি আসে। যেমন এটা রেজাল্টটা কি আসে এখন যদি আমরা দেখি, রান করলাম, এটা কি স্ক্রিনটা দেখা যাচ্ছে আপনাদের? এন্টার ফার্স্ট নাম্বার। জি স্যার, যাচ্ছে। তো এখন আমি ধরেন 25 দিলাম, সেকেন্ড নাম্বার ধরলাম 59 দিলাম, যোগ একটা এই ধরেন 60 দিলাম, তাহলে যোগফল 85 আসা উচিত। এই যে অ্যাডিশন ইজ 85 চলে আসছে। এখন যদি আমি আরো একটা দেখতে চাই, যদি আমি এখন এই জায়গায় অ্যাডিশনের সাথে আমি বিয়োগও দেখতে চাচ্ছি, ঠিক আছে, এখানে আমি দিলাম সাবট্রাকশন, এই নামটা দিলাম, জাস্ট এখানে সাবট্রাকশন আর এখানে ওই ফাংশনের নাম সাব দিয়ে দিলাম, তাহলে দুইটা ভ্যালু আমাদেরকে দেখাবে। এটা যদি আমি রান করি তখন এই যে এখানে আসতেছে যে প্রথম ভ্যালু 25 দিলাম, সেকেন্ড ভ্যালু 60 দিলাম, তাহলে কি হবে, একটা রেজাল্ট আসবে 85 আর একটা রেজাল্ট আসবে -35। তো এই যে 85 এন্ড -35 একই সাথে। এটা স্যার সুবিধা দুইটা আসলো কেন একসাথে এবার? কারণ আমি যে দুইটা ফাংশন দিছি, এই যে আমি এখানে যে চেঞ্জ করছি, যে এই ফাংশনটাও এখন দিছি। স্যার আমরা যেহেতু একটা অ্যাড করছি, অ্যাড করার পর প্রোগ্রামটা রান করলে আমার যা আছে সবগুলোই দেখাবে। হ্যাঁ, আমি তো দুটোই রাখছি, এটা তো বাদ দেইনি, সেজন্য আচ্ছা, আচ্ছা। এটাও Okay. দেখাইছে এটাও দেখাইছে। আচ্ছা, তো স্যার আপনার ইনপুট দেওয়া এই জিনিসটা একটু ক্লিয়ার হয়নি। যেমন আমি ওখানে 4টা প্রোগ্রাম ডিফাইন করে লিখে রাখছি, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। তো এখানে আমি আবার ইনপুট লিখলাম, ফার্স্ট নেম সেকেন্ড নেম, এটা কেন করতে হবে? আমার নাম্বারটা ইনপুট দিতে হবে না, আমি কিন্তু কল করব এখান থেকে, আমার 6 প্রোগ্রাম থেকে সব সময় আমি স্টার্ট করব, রান করব। সো আমাকে তো ওই প্রোগ্রামে ভ্যালু ইনপুট দিতে হবে। ওখানে তো একটা জেনারেল, হাই হাই রে, ওখানে তো একটা ওই, যদি আমরা এটাতে দেখতে যাই যে এইখানে তো জেনারেল সূত্র দেওয়া আছে, জি কোনো স্যার। কোনো ভ্যালু তো দেওয়া নেই। তাহলে আমি কিভাবে বুঝবো a প্লাস b এর রেজাল্টটা কি আসে? আমাকে তো একটা ভ্যালু দিতে হবে। মানে এইটা এক প্রকার স্যার, এটা সেই মার্কিং বের করার লজিক মতো আমি এখানে করে রাখছি। হ্যাঁ, এখানে জাস্ট লজিক দেওয়া আছে জি স্যার। বা ইকুয়েশন গুলো দেওয়া আছে, আর কিছুই নেই। জি স্যার। আমার ভ্যালু গুলো পাবো আমি আমার নিজস্ব প্রোগ্রামের ক্ষেত্রে, এই যে এখান আচ্ছা। থেকে আমি ভ্যালু গুলো পাবো, হুম। এটা এই কারণে দিতে হবে এখানে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আমরা এখন এটাতে ব্যাক করি। সো আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। আপনাদের এরকম কিছু কাজ থাকবে পরীক্ষায়, সেজন্য এটা দেখানো হচ্ছে, না হলে যেগুলো থাকবে না ওগুলো আমি বাদ দিচ্ছি বা বাদ দিব। তো এখন আমরা দেখব কিছু স্ট্যান্ডার্ড মডিউল, পাইথনের কিছু স্ট্যান্ডার্ড মডিউল নিয়ে। যেমন বলা হয়ে থাকে পাইথন হ্যাজ এ টন অফ স্ট্যান্ডার্ড মডিউলস অ্যাভেলেবল। টন মানে কি? টন বলতে নরমালি ওজন বোঝায়, ভরে, ভর 1000 বোঝায়, কেজি। ভর 1000 কেজি। তো এইখানে টন বলতে বোঝানো হচ্ছে যে অসংখ্য মডিউল আছে, এরকম যদি হয়, কারণ এই মডিউলের তো আর ওজন আসবে না, এটা তো সফটওয়্যার। এটা কিন্তু এই টন অফ সামথিং বুঝাইতে বোঝানো হয় অসংখ্য মডিউল আছে, যেটা আমরা গুণে শেষ করতে পারবো না এরকম। তো এইরকম কিছু একটা কয়েকটা নিয়ে আমরা কাজ করব। যেমন একটা হচ্ছে ম্যাথ, ইম্পোর্ট ম্যাথ, এবং এই ম্যাথ ফাংশনের ভিতরে, ম্যাথ মডিউলের ভিতরে কি আছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে পাই, এটা সেভ করা আছে, ওটার ভিতরে সেভ করা আছে। এবং এই ভ্যালুর আমরা যদি এখন প্রিন্ট করি তখন এই যে এখানে দেখাবে 3.1416 ইত্যাদি ইত্যাদি, এই ভ্যালুটা আমাদের দেখাবে।
এখন এই ম্যাথ ফাংশন ম্যাথ মডিউলটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে ইম্পোর্ট করব। এটাও করা সম্ভব যদি আমি এভাবে লিখি ইম্পোর্ট ম্যাথ অ্যাজ এম, তাহলে বুঝাবে যে যত জায়গায় আমি এম লিখবো সেটা অ্যাকচুয়ালি ম্যাথ কে বুঝাবে। এবং আমরা তখন এর আগে যেরকম ম্যাথ ডট পাই এটা লিখছিলাম, এখন আর ম্যাথ ডট পাই লিখলে লেখা যাবে না, আমাদেরকে এম ডট পাই লিখতে হবে। এটা করার উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। যেমন আমি এখানে এটা ডিলিট করলাম না, এই জায়গায় আমি জাস্ট একটা লাইন অ্যাড করতেছি, ইম্পোর্ট matplotlib ডট পাই প্লট। এত বড় একটা নাম আছে, আপনারা কি এটা দেখতে পাচ্ছেন? matplotlib ডট পাই প্লট লেখাটা দেখতে পাচ্ছেন সবাই? তো এত বড় একটা মডিউল আছে ম্যাটপ্লটলিব নামে একটা মডিউল আছে, তার ভিতরে একটা সাব মডিউল আমরা বলতে পারি বা সাব ক্লাস বলতে পারি, সেটার ভিতরে অনেকগুলো ফাংশন আছে। ওই ফাংশন নিয়ে আমরা কাজ করতেছি। তো এখন এত বড় নাম আমাদের যদি এই কাজটা এই ফাংশনটা বা সরি এই মডিউলটা যদি আমাদের দেখা যায় 1000 বার ইউজ করতে হয়, তখন প্রত্যেকবার এত বড় নাম লেখা, যদি বানান আবার ভুল হয়ে যায় তাহলে তো আবার আরো সমস্যা। এত বড় নাম না লিখে নিয়ম করা হয়েছে যে আমরা এটাকে একটু রিনেম করে দিব। যেমন আপনারা নিজেরাও দেখেন না যে আপনারা যখন জয়েন করেন তখন আপনাদের জুমে নাম রিনেম করার একটা অপশন দেখায়। তো সেরকম ভাবে আমি এখানে একটা রিনেম করে দিব। রিনেম করে নরমালি এটা করা হয় যে অ্যাজ দিয়ে সেটা রিনেম করা হয়। সো এইটাকে আমরা রিনেম করে স্ট্যান্ডার্ড হচ্ছে প্লটের পিএলটি, এই প্লটের পিএলটি টা জাস্ট আমরা নিব, অথবা এই প্লটের পিএলটি হোয়াট এভার বলা হোক, এই পুরোটাকে জাস্ট আমি পিএলটি বলবো। এবং আমি যেখানে আমার দরকার সেখানে আমি পিএলটি ডট এটার ভিতরে একটা আছে ডট শো এরকম নামে একটা ফাংশন আছে, এটার ভিতরে শো নামে একটা ফাংশন আছে, সেই শো কে আমরা কাজ করব। তো এইটা সুবিধা হলো না, এই যে এইটা এত বড় একটা নাম না লিখে ডট শো, কোনটা বেটার হয়? এটা রিনেমটা শর্ট ফর্মটা পিএলটি, শর্ট ফর্মটা সব সময় বেটার হয়। সেই কারণেই এটা একটা ওয়ে যে আমরা এটাকে রিনেম করে ইউজ করব। রিনেম করার পর কিন্তু আমরা আগের ফরম্যাটে লিখতে পারবো না, লিখলে ভুল এরর দেখাবে। এখানে বলে দিচ্ছে যে আমরা যদি রিনেম করে ফেলি তাহলে রিনেম করা নামেই আমাদেরকে সব জায়গায় ইউজ করতে হবে আমাদের প্রোগ্রামে, না হলে এরর হবে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আরেকটা না আরো দুইটা ওয়ে আছে, তার মধ্যে আরেকটা আমরা দেখবো এবং এটাও অনেক বেশি ইউজ হয়ে থাকে। যেমন এখানে আমরা দেখে আসছি ম্যাথ ডট পাই, এটার ভিতরে এরকম একটা কনস্ট্যান্ট আছে ম্যাথ মডিউলের ভিতরে। সো আমাদের এরকম তো আরো অসংখ্য মডিউল আছে, কনস্ট্যান্ট থাকতে পারে। দেখা যেতে পারে ম্যাথের ভিতরে 100টা ফাংশন, 200টা কনস্ট্যান্টের ভ্যালু আমাদেরকে দেওয়া আছে। তো আমি যদি ইম্পোর্ট ম্যাথ করি তখন কিন্তু সকল ফাংশনের সকল কনস্ট্যান্ট আমাকে অটোমেটিক চলে আসতেছে। কিন্তু এটার প্রবলেম কি হবে? এটার প্রবলেম হলো যে আমার তো দরকার শুধু একটা, আমি 1000টা ফাংশন নিয়ে চলে আসছি, তাহলে শুধু শুধু মেমোরি বাড়বে প্রোগ্রামের। সো এটা আমার করার কোনো দরকার নেই, আমি শুধুমাত্র যেটা দরকার সেটা নিব। যেমন এখানে উপায়টা কি? এটা উপায় হচ্ছে ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই, জাস্ট আমি এতটুকু লিখবো এবং তারপর আমার ম্যাথ ডট পাইও লেখার দরকার নেই, শুধু পাই লিখলেই আমার কাজ হয়ে যাবে। কারণ পাইটা কোথায় আছে? পাইটা ম্যাথের ভিতরে আছে। সো ডাইরেক্ট আমরা এভাবেও লিখতে পারবো ফ্রম ম্যাথ ইম্পোর্ট পাই। এতে সুবিধা কি হলো, আমার 1000টা আসলো না, শুধু যেটা দরকার সেটা আমি নিয়ে আসছি। আবার চাইলে এমনও হতে পারে কমা দিয়ে আমি একাধিক জিনিস আনতে পারি, পাই কমা ই কমা সামথিং এরকম আমি লিখতে পারি, আমার যেগুলো লাগবে শুধু সেগুলো নিব। এতে সুবিধা কি? আবারও বলতেছি যে মেমোরি কম লাগবে, ফাস্ট হবে, এবং আমাদের প্রোগ্রামারদের সবসময় উদ্দেশ্যই থাকে এটা যে মেমোরি কম এবং ফাস্ট যেন হয় বা ফাস্টার প্রোগ্রাম যেন হয়। সো আর লাস্ট হচ্ছে
লাস্ট স্টাইল হচ্ছে ইম্পোর্ট করার, সেটা হচ্ছে ফ্রম ম্যাথ ইম্পোর্ট স্টার। এটার মানে হচ্ছে ইম্পোর্ট অল, যতগুলো আছে সবগুলাকে ইম্পোর্ট করো, মানে 1000টা ফাংশন 2000টা কনস্ট্যান্ট আছে সবগুলা নিয়ে আসো। তো এটার জন্য আমরা এইভাবে করতে পারি, কিন্তু এটা বলা হয়ে থাকে যে আমরা যেন এরকম না করি। এটাকে এই যে এই 3 নাম্বার পয়েন্টে বলা, ইম্পোর্টিং এভরিথিং উইথ অ্যাস্টেরিস্ক সিম্বল ইজ নট এ গুড প্রোগ্রামিং প্র্যাকটিস। এটা আমি করতে পারবো কিন্তু এটা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস না। সো সবাই এটা অ্যাভয়েড করে, বাট পাইথনে এই অপশনটা দিয়ে রাখছে। আচ্ছা, এবার আসবো আমরা একটা ডিরেক্টরি ফাংশন, যেটা পাইথনের বিল্ট ইন ফাংশন। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে কোনো একটা ফাংশন অথবা কোনো একটা ফাইলের ভিতরে কি কি, সরি, কোন একটা ফাংশন অথবা কোন একটা ফোল্ডারের ভিতরে কি কি ফাইল অথবা কি কি ফাংশন আছে সেগুলোর ফুল লিস্ট আমাকে দিবে। তো যেমন এখানে এরকম একটা বলা যে আমরা দেখতে চাই যে অ্যাড, যে আমরা মডিউলটা তৈরি করছি সেই সেই সেটার ভিতরে কি কি আছে। যেমন এখানে আমরা অ্যাড ওটা বাদ দেই, অ্যাড আমাদের দরকার নেই। আমরা ধরে নিলাম যে এরকম একটা কাজ করতেছি, a = 1, b = hello, এরকম একটা নাম দিলাম। তাহলে এখানে a একটা ভ্যারিয়েবল, b আর একটা ভ্যারিয়েবল। তারপর আমি ইম্পোর্ট ম্যাথ করলাম, তাহলে 3টা আসলো এখানে। এখন আমি যদি ডিরেক্টরি ফাংশনকে কল করি তখন সে দেখাবে কিছু বিল্ট ইন, এখানে এই যে এই বিষয়গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে পাইথনের নিজস্ব কিছু ফাংশন, বিল্ট ইন ফাংশন, যেগুলো সব সময় অ্যাক্টিভ থাকে। আপনারা এটা দেখে থাকবেন যে যখন আমরা আমাদের ল্যাপটপ অথবা মোবাইল অন করি, ব্যাকগ্রাউন্ডে কিন্তু অটোমেটিক অনেকগুলো কাজ চলতে থাকে। সেটা আমরা ফেসবুক হোক বা যাই হোক, জাস্ট আমরা যদি ওপেন করি, আপনারা নিশ্চয়ই এটা খেয়াল করে দেখছেন যে যাদের স্মার্টফোন আছে, আশা করি সবারই আছে, তো যখন আমরা মেসেঞ্জারে কোনো একটা মেসেজ আসে, একটা নোটিফিকেশন পাই, কেন এই নোটিফিকেশন পাই বা একটা সাউন্ড কেন হয়? এর কারণ হচ্ছে এর মেসেঞ্জার অ্যাপের মধ্যে কিছু ব্যাকগ্রাউন্ড সার্ভিস ইনক্লুড করা আছে। যে ব্যাকগ্রাউন্ড সার্ভিসের কাজ হচ্ছে যখন কোনো নতুন ইনফরমেশন আসবে বা নতুন মেসেজ আসবে, সে যেন একটা অ্যালার্ট করে, ইউজারকে একটা অ্যালার্ট করে। তো এই টাইপেরই পাইথনেও কিছু এরকম কিছু বিল্ট ইন ফাংশন বা বিল্ট ইন সার্ভিস এখানে দেওয়া আছে। এটা দেওয়ার পরে এই নেম দিয়ে বোঝাচ্ছে ওই অংশের নাম, সরি, ওই ফাইলের নাম, যে ফাইলের ভিতরে আমরা এই প্রোগ্রামটা সেভ করছি। ঠিক আছে, এই নেম দিয়ে এটা বোঝায়। তারপর এই যে এখান থেকে এ আসলো, তারপর বি আসছে, তারপর ম্যাথ আসছে, এবং পাই স্ক্রিপ্টার, এটাও একটা পাইথনের নিজস্ব একটা বিল্ট ইন ফাংশন। তো এখন এই জিনিসগুলো অবশ্যই আপনাদের এত মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এটা আমি জাস্ট বোঝাচ্ছি যে অনেক সময় এগুলো কাজে লাগে, কিন্তু এগুলো মুখস্থ করতে যাওয়ার দরকার নেই। যতটুকু প্রয়োজন পড়বে পরীক্ষায় সেই অনুযায়ী অ্যান্সার করবেন। মেথডস স্যার, ইন তাহলে তো স্যার এখান থেকে আমি স্যার কেমন কোশ্চেন বা কি পড়তে পারি স্যার? এগুলো নরমালি তো আর মুখস্থ ডিরেক্টরি রাখা যে কোনো সম্ভব না স্যার। কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম, জি স্যার। কিন্তু এটা জানা থাকার প্রয়োজন আছে, হয়তোবা তাহলে অন্য কোনো কাজে অন্য কোনো বিষয় কাজে লাগতে পারে। প্রোগ্রামের ক্ষেত্রে আমি কাজে লাগাতে পারবো। হ্যাঁ, জি স্যার। এখন আসবো ম্যাথের কিছু নিজস্ব মডিউল নিয়ে আমরা কথা বলবো। যেমন আমরা যদি ইম্পোর্ট ম্যাথ করি এবং তারপর ডিরেক্টরি অফ ম্যাথ এভাবে যদি লিখি, এর আগে কিন্তু আমরা শুধু ডিরেক্টরি লিখছিলাম, কিন্তু এটার এই ডিরেক্টরির কাজ কি? এই ডিরেক্টরির কাজ হচ্ছে এই প্রোগ্রামের ভিতরে যেগুলা মেইন ভ্যারিয়েবল বা ফাংশন আছে সেগুলো সম্পর্কে লিখবে। কিন্তু যখন আমি এরকম লিখলাম ইম্পোর্ট ম্যাথ ডিরেক্টরি অফ ম্যাথ, তখন ম্যাথের ভিতরে যতগুলা ফাংশন আর যতগুলা কনস্ট্যান্ট আছে সেগুলোর নাম এখানে আমাকে জানাচ্ছে যে এই এতগুলো ফাংশন ওখানে আছে। যেমন কিছু নাম যদি আমি পড়ি, যেমন এই যে কস ফাংশন, তারপর এখানে সিল ফাংশন। সিল মানে কি? সিল মানে হচ্ছে ছাদ। তো এইটার কাজ কি? এটার কাজ হচ্ছে ধরেন কোন একটা সংখ্যা আছে 12.68,
আমি যদি এখন বলি এই 12.68 কে সিল করো, যে এটার সিল করো, তার মানে হচ্ছে 12.68 কে সে 13 তে কনভার্ট করে দিবে, 13.0 তে কনভার্ট করে দিবে। আবার আরেকটা বিষয় হচ্ছে ফ্লোর। এই ফ্লোরের কাজ কি? এই ফ্লোরের কাজ হচ্ছে, এটাকে বলা হয়েছে মেঝে বাংলায় যদি আমরা বলি। এই মেঝের কাজ হবে 12.68 কে এটা থেকে 0.68 বাদ দিয়ে দিবে, শুধু এটাকে 12 করে দিবে। সো এত ডিটেল আমাদের হয়তো বা প্রয়োজন পড়বে না, তারপর আমি একটু কিছু বলতেছি। তারপর এখানে ধরেন একটা কোয়েশ্চেন আছে ফ্যাক্টোরিয়াল, সরি কোয়েশ্চেন বলতেছি, একটা ফাংশন আছে ফ্যাক্টোরিয়াল। আপনাদের এই ক্লাস অ্যাসেসমেন্ট 1-এ একটা প্রশ্ন ছিল, যে প্রশ্নে বলা ছিল ফ্যাক্টোরিয়াল অফ সামথিং বের করার প্রোগ্রাম লিখতে। তো পাইথন এত সুন্দর যে এটাতে অলরেডি একটা ফাংশন রেডি করাই আছে, যে আমরা জাস্ট এটাকে ইউজ করেই ফ্যাক্টোরিয়াল বের করতে পারি। যেমন আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি কিরকম হতে পারে, যেমন এখানে আমরা এই অংশটা বাদ দেই, আমাদের এটা এখন লাগবে না। ধরে নিলাম আমাদের ফার্স্ট নাম্বারটা লাগবে, এটা আমরা এখন হাইড করে দিলাম। আমাদের শুধু এটা আমি ডিলিট করতেছি না, কারণ অন্য কোনো কাজে লাগতে পারে। আমরা ফার্স্ট নাম্বার নিলাম, আর এই যে এই অংশটা যেটা, এটা আমি কমেন্ট করে দিছি যেন আমার কাজ না করে এবং আমার কাজেও লাগে পরে যদি আমার দরকার পড়ে। এখন আমি এখানে করব ইম্পোর্ট ম্যাথ। ম্যাথ করার পরে আমি যদি এখানে এরকম ভাবে একটা ফাংশন ডিফাইন করি, যেমন প্রিন্ট the factorial is factorial of factorial of first number, factorial of first number, তারপর কমা দিয়ে আমি আবার লিখলাম এরকম is কত math dot factorial of first number। এটার উদ্দেশ্য, এটার মিনিং কি আমি এখন এক্সপ্লেন করতেছি, তারপর এটা দেখেন। এই অংশটা আমরা বাদ দিলাম, তাহলে আপনাদের বোঝানো একটু ইজি হবে। প্রিন্ট, এটা নিচে রেখে দিলাম। তো উপরে যেটা করতেছি এটাও আমাদের এখন দরকার নাই, একেবারে উপরে ইম্পোর্ট ম্যাথ। ঠিক আছে, ইম্পোর্ট ম্যাথ করলাম, ম্যাথ করার পর একটা নাম্বার ইনপুট নিলাম আগের মতোই, এবং সেটা বলতেছি দ্য ফ্যাক্টোরিয়াল অফ দিস নাম্বার, এই ফার্স্ট নাম্বার যেটা আছে সেটার সেটা কত, সেটা হচ্ছে ম্যাথ ডট ফ্যাক্টোরিয়াল। আমি ওই ফাংশনটা কল করলাম এবং ওই ফাংশনের ভিতরে আমি ওই নাম্বারটা পাস করে দিলাম, তাহলে সে আমাকে জানাই দিবে যেটা কত আসে। এটা আমরা এখন রান করে দেখি। যদি আমরা রান করি তখন দেখবেন প্রথমে একটা নাম্বার ইনপুট চাচ্ছে, ধরে নিলাম আমি দিলাম 5। তো 5 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। সো এই যে এখানে দেখা যাচ্ছে দ্য ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 120। ওকে, সো এইরকম ভাবে জাস্ট 2 লাইনের প্রোগ্রাম দিয়েই আমরা এই কাজগুলো করতে পারি। এখানে ফ্যাক্টোরিয়ালের এক্সাম্পল আমি দেখাই দিলাম, আপনারা বাকিগুলো দেখবেন, কারণ হচ্ছে এখান থেকেও কিছুটা কোনো না কোনো ছোটখাটো প্রোগ্রাম দেওয়া হবে। তো এইগুলো থেকে যেগুলো আপনারা জানেন, অবশ্যই এমন দিব না, যেমন ধরেন গামা ফাংশনের কাজ আমি দিব, পরীক্ষায় আসবে না। কেন আসবে না? কারণ এটা আমরা খুব বেশি শিখি নাই বা প্রয়োজন পড়ে নাই। হাইপট, এটা তো নামই শুনি না, আমি আজকে শুনছি। তো এমন গুলাই দেওয়া হবে যেগুলা আমরা শুনছি আপনাদের আগের কোর্স গুলাতে আমরা শুনছি, সেটা ম্যাথের কোর্স হতে পারে, ইলেকট্রিক্যালের কোর্স হতে পারে, অথবা কম্পিউটারের কোর্স হতে পারে। এই সমস্ত কোর্সে যেগুলা দেখছি সেইগুলাই শুধু আমরা ইউজ করব। ফর এক্সাম্পল আমি এরকম দিতে পারি যে ধরেন tan ফাংশন, কোন একটা কিছু tan কত, ট্যানজেন্ট ভ্যালু কত সেটা বের করতে হবে। তো এরকম সেটা কিভাবে ইউজ করে সেটা আপনারা
দেখবেন আমি একটা দেখাইছি, এগুলো সবগুলো ধরে ধরে দেখানো সম্ভব না, কারণ এটা অসংখ্য অনেক বড় সিলেবাস। এমনি অলরেডি এই সিলেবাসটা ছোট করে আপনাদের পড়ানো হচ্ছে। স্যার এটা যদি আরেকবার একটু বলতেন স্যার, ওই যে প্রোগ্রামের ওই লাইনটা স্যার। কোনটা? ওই ফ্যাক্টোরিয়ালেরটা? জি স্যার, স্যার একবার যদি একটু বলেন। আচ্ছা, ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম লাইনটা আমি ওইটা না আবার স্যার। আবার দেখাচ্ছি। কই গেল ওটা? স্যার এই যে 3 নম্বর স্লাইডটা। জি স্যার। এই যে এখানে আমি আরেকটু সংক্ষিপ্ত করি, তাহলে হয়তো বুঝতে ইজি হবে। আমি ধরেন নাম দিলাম নাম্বার, ঠিক আছে? জি স্যার। নাম দিলাম নাম্বার, এখানেও নাম্বার, এখানেও নাম্বার। এখন এক পেজে চলে আসছে। এখানে কি হচ্ছে, ইম্পোর্ট আমি ম্যাথ করলাম, তাহলে ম্যাথের সবকিছু আমি পেয়ে যাচ্ছি। একটা ভ্যারিয়েবলে আমি নতুন একটা নাম্বার ইনপুট নিলাম, এন্টার দ্য নাম্বার, ইনপুট নিলাম, ঠিক আছে? নেয়ার পর কি করতেছি, প্রথম এখানে আমি অনেকগুলা প্রিন্ট দিছি, কমা দিয়ে অনেকগুলা প্রিন্ট দিছি। কি করতেছি, প্রথমে দ্য ফ্যাক্টোরিয়াল অফ একটা কথা লিখছি, এটা আমি দেখতে চাই এটা রেজাল্টটা কি। ফ্যাক্টোরিয়াল অফ নাম্বার, কোন নাম্বার? যে নাম্বারটা আমি ইনপুট নিছি সেই আমি নাম্বারটা, জি স্যার। সেই নাম্বারের ফ্যাক্টোরিয়ালটা কত, ইজ এত। সেটা আমি কিভাবে লিখলাম, আমি যেহেতু এখানে ম্যাথ ইম্পোর্ট করছি, সো ম্যাথের ভিতরে ফ্যাক্টোরিয়াল যে ফাংশনটা আছে সেটাকে কল করবে, এবং ওটা কোন ভ্যালুকে কোন নিয়ে কাজ নাম্বারটা করবে। আছে সেই নাম্বারটাকে ডিফাইন করবে। হ্যাঁ, তো এই এখন যদি আমি এটা রান করি, আবার একটা দেখাই। যেমন ধরেন যদি আমি 6 10 দেই দিন। এবার, তাহলে কত হবে? 5 এর ফ্যাক্টোরিয়াল যদি 120 হয়, 6 এর ফ্যাক্টোরিয়াল কত হবে? 6 ইনটু 120 কত হয়? 720। এই, ঠিক আছে? 720 এই ভ্যালুটা এরকম চলে আসবে। জি স্যার। ওকে। আচ্ছা, এর পরের টপিকে আমরা যাই। এর পরের টপিকটা হচ্ছে পাইথন ডেসিমাল। এখানে অবশ্যই অনেক কথাবার্তা আছে, আমি শুধু এক্সপ্লেন করতেছি, এবং আপনাদের এত পরীক্ষায় এত কিছু লিখতেও হবে না আশা করি। সংক্ষিপ্ত ভাবেই আপনারা সব অ্যান্সার গুলা করবেন, জাস্ট মিনিমাম যতটুকু না লিখলে হয় ততটুকু লিখবেন। যেমন আমরা নরমালি জানি 1.1 আর 2.2 যোগ করে 3.3 হবে, কিন্তু পাইথনে যদি আমি এটা চেক করতে চাই যে এই দুটো কি আসলে ইকুয়াল কিনা, তখন সে দেখাতে পারে ফলস। কেন ফলস, এটা আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন এইখানে আমরা বললাম, ব্র্যাকেট না দিলেও চলবে, তারপরে দেই 1.1 প্লাস 2.2, এই দুটা যোগ করে আমরা জানি যে যোগফল 3.3 হবে। তো কিন্তু এখানে এখন দেখি কি আসে, তারপর আমি অ্যান্সার করতেছি। এখানে দেখেন এটা কিন্তু ফলস দেখাচ্ছে, কিন্তু আমরা জানি যে এই দুটা যোগ, আমরা যদি এখন এটা যোগ করি তখন কত আসে দেখেন এই জায়গায়। এটা কেন আসে নাই, কারণ এই যে এইখানে খেয়াল করে দেখেন শেষে একটা এক্সট্রা 3 আসছে। এই 3 কেন আসলো, এটা কি ঠিক আছে না ভুল আছে? কেউ বলতে পারবেন? নরমালি আমরা জানি 1.1 আর 2.2 যোগ করে আমাদের 3.3 আসবে, কিন্তু পাইথনে বলতেছে যে না, এটা 3.3 না, এটা আসতেছে 3.3000000 অনেকগুলো জিরো দিয়ে তারপর আবার 3 আছে। তো দুটা এটা তো কি স্যার ইন্টিজার নাম্বার বা ওই ফ্লোটিং নাম্বারে কোনো সমস্যা এমন এটা কিছু? হলো, এটা কেন, এটার কারণ হচ্ছে যে আমরা তো খুব সহজভাবেই এই ক্যালকুলেশন গুলো করতে পারতেছি, কারণ হিউম্যান ব্রেন অনেক পাওয়ারফুল। বাট আমরা যে এই পাইথনকে যে প্রোগ্রামিং করাচ্ছি, এটা শুধু পাইথনের ক্ষেত্রে না, এটা সকল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই প্রবলেমটা আছে, যে ফ্র্যাকশন নাম্বার যখন নিয়ে, ফ্লোটিং পয়েন্ট নাম্বার এটাকে বলে, ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশ নিয়ে যখন কাজ করা হয়, সেটার ক্ষেত্রে সেটাকে ইমপ্লিমেন্ট করা অনেক ডিফিকাল্ট। কারণ পাইথন কম্পিউটার শুধু 0 আর 1 বুঝে, আর কিছুই বুঝে না। এখন ফ্লোটিং পয়েন্ট নাম্বার কিভাবে তৈরি করে বা কিভাবে কম্পিউটারকে বোঝানো হয়, সেটা আমরা এখনো কিন্তু দেখি নাই, এবং হয়তো বা দেখবো না। এটা মাইক্রোপ্রসেসর কোর্সে দেখানোর কথা, বাট এটা আমরা দেখি নাই। সো ফ্লোটিং পয়েন্ট নাম্বার মাইক্রোপ্রসেসর কোর্সের অন্তর্ভুক্ত। তো এখন অত ডিটেলেও আমরা যাব না, যাওয়ার প্রয়োজন নেই। সো এই জায়গায় যে বিষয়টা আছে, যে আমরা যখন এরকম এটা নিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই,
তখন সে ঠিকভাবে ইমপ্লিমেন্ট বা স্টোর করতে পারে না এই দশমিক যুক্ত সংখ্যাকে। তো এই জিনিসটা কিন্তু একটা প্রবলেম। তো এই প্রবলেমকে সলভ করার জন্য পাইথনে ডেসিমাল নামে একটা মডিউল আসছে, ঠিক আছে? এই যে আমরা অলরেডি দেখছি যে এরকমই একটা জিনিস আসছে। তো এখন এটাকে সলভ করার জন্য পাইথনে ডেসিমাল নামে একটা আহ এই আছে, এই মডিউল আছে বা প্যাকেজ বলতে পারি, নরমালি মডিউলই বলে। এই মডিউলকে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আমরা একটু দেখব। যেমন এখানে আমরা যদি নরমালি এটা দেই তাহলে এই ভ্যালুটা আসতেছে, কিন্তু ডেসিমাল ডট ডেসিমাল, ডেসিমালের ভিতরে ডেসিমাল নামে একটা ফাংশন আছে, সেটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তখন দেখাবে যে অ্যাকচুয়াল ভ্যালু এরকম আসতেছে। আমরা জানি যে 0.1 ইকুয়াল টু 0.1ই হবে, কিন্তু প্রিন্ট করলে দেখা যায় যে এটা কম্পিউটার এইভাবে স্টোর করে রাখছে, শেষে এত এই স্যার, ভ্যালুটা দেওয়া আছে। এখানে স্যার ভুলটা কি কম্পিউটার এটাকে ক্যাপচার করতে পারছে না এই জন্য, নাকি অরিজিনালি ফিগারটা এমন আসার কথা ছিল? না, কম্পিউটার এটাকে ধরতে পারতেছে না এই জন্য, স্টোর করতে পারতেছে না এই জন্য। আচ্ছা আচ্ছা, ওকে। কারণ হচ্ছে এটা হার্ডওয়্যারের প্রবলেম, ঠিক আছে? এটা জি। কম্পিউটার হার্ডওয়্যারের প্রবলেম। তো এটা করতে গিয়ে হয় কি, যদি আমরা ওইভাবে রেখে দেই, যে এটাকে যদি আমরা হ্যান্ডেল না করি, তখন আমাদের অনেক সময় দেখা যাবে যে ট্রানজাকশন আমরা যে করি, বিভিন্ন ধরনের ট্রানজাকশন, অনলাইন ট্রানজাকশন, ট্রানজাকশন মানে হচ্ছে টাকা পয়সার লেনদেন, বিকাশ করেন বা অন্য কোনো ব্যাংকে করেন, তখন কিন্তু ভুল আসবে। আপনি দিছেন 100 টাকা কিন্তু চলে গেছে 101 টাকা বা 100, এরকম একটা ভ্যালু, খুব অল্পই হয়তো যাবে, কিন্তু এরকম হবে। সো এই জিনিসটা তো হওয়া উচিত না, আমি যত দিছি ততই ট্রান্সফার হয় যেন। অনেক সময় পয়সার ফিগারটা থেকে যায়, তো পয়সার ফিগার থেকে আরো কিছু ভুল হইতেই পারে, হ্যাঁ, তো এমনটা হয়। নরমালি আপনার যদি ফ্র্যাকশন এরকম তৈরি হয়, তখন এই বিষয়গুলো, এই প্রবলেম গুলো তৈরি হয়। তো এটাকে হ্যান্ডেল করার জন্য ডেসিমালটাকে কিভাবে কাজ করতে হয় সেখানে একটা দেওয়া আছে। সেটা হচ্ছে যে পাইথনের যে এই ডেসিমাল যেটা মডিউল, সেই মডিউলকে ইম্পোর্ট করতে, আগে আমরা ইম্পোর্ট করব। আমি এটা আর লিখতেছি না, কারণ একই জিনিস আসবে। তো এইখানে এই যে ফ্রম ডেসিমাল, ডেসিমাল নামক একটা মডিউল আছে, এই মডিউল থেকে ক্যাপিটাল ডেসিমাল আমরা একটা ইম্পোর্ট করব ফাংশন, এবং এটাকে সংক্ষেপে আমরা ডি দিয়ে লিখব। ফ্রম ডেসিমাল ইম্পোর্ট ডেসিমাল অ্যাজ ডি, ক্যাপিটাল ডি দিয়ে আমি যদি এখন এরকম করি 1.1 এবং 2.2 কে যদি আমি করি, তখন দেখবো আমি 3.3 পাবো। এটা আমরা প্র্যাকটিক্যালি এখন একটু দেখি। যেমন এইখানে যদি আমি করি ফ্রম ডেসিমাল, আমি এটা সেভ করব না, এই জন্য এটা লিখতেছি ইম্পোর্ট ডেসিমাল এস অ্যাজ ডি। ডি দিলাম। দেওয়ার পর আমি এখন দেখতে চাই ডি অফ 1.1 প্লাস ডি অফ 2.2 ইকুয়াল টু কত আসে? ডেসিমাল 3.3, এই ভ্যালুটা চলে আসছে। অর্থাৎ আমি যদি এইভাবে এখন ক্যালকুলেশন করি, এটার ভিতরে সলিউশন দেওয়া আছে, এই ডেসিমাল ফাংশনের ভিতরে সলিউশনটা দেওয়া আছে, যে দশমিক যুক্ত যদি কোনো এই প্রবলেম ক্রিয়েট হয় তখন কিভাবে হ্যান্ডেল করব, যেন 1.1 আর 2.2 যোগ করে যেন 3.3 হয়, সেটাই আমি চাই। এটা যেন 3.3 এই টাইপের যেন না হয়, সেটার এই সলিউশনটা এই ডেসিমালের ভিতরে দেওয়া আছে। আমাদেরকে এত ডিটেল যাওয়ার দরকার নেই এটা কিভাবে সলিউশন করছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র এই ফাংশনটাকে ইউজ করা। সলিউশনটা করা, এই মডিউলটা থেকে আমার সলিউশনটা করা। হ্যাঁ, এই ফাংশনটা কিভাবে তৈরি করলো এটা ওই প্রোগ্রামারের কাজ, আপনাদের বা আমাদের কারোর দরকার নেই এগুলো ইউজ করা। জি স্যার। তো এখানে সিমিলার ওয়েতে 1.2 আর 2.5 যদি করি তাহলে কত আসবে? এটা কি করছে? ও, এটা মাল্টিপ্লাই করছে। তো 1.2 আর 2.5 কে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে 3 আসবে, 3.0। তো এইটাই এখানে দেখাইছি। আচ্ছা, এখন এই বিষয়টা আসতেছে, আমি এটা কখন ইউজ করব, এটা অ্যাপ্লিকেশন, এই ডেসিমাল ফাংশন আমি কখন ইউজ করব। সে ডেসিমাল ফাংশন ইউজ করতে এখানে কয়েকটা কিছু বলা আছে।
যেমন আমরা যদি কোনো ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, যেমন এই যে ব্যাংকিং এর এক্সাম্পল দিচ্ছি, বিকাশ, এই টাইপের যদি কাজ করতে চাই, তখন আমাদেরকে ডেসিমাল নিয়ে ডেসিমাল ফাংশনটা ডেসিমাল মডিউলটা ইউজ করতে হবে, না হলে ভুল রেজাল্ট আসবে। তারপর হচ্ছে উই ওয়ান্ট টু কন্ট্রোল দ্য লেভেল অফ প্রেসিশন রিকোয়ার্ড। এটার মানে হলো যে আমাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম একেবারে পারফেক্ট হতে হবে। এরকম কোনো কাজ যদি হয় তখন আমাদেরকে ডেসিমালটা ইউজ করতে হবে। কিন্তু যদি আমাদের খুব সূক্ষ্ম দরকার নেই, হলেই হয়েছে, তখন আমাদের ডেসিমালটা ইউজ করতে হবে না। এটা কেন বলতেছি, কারণ হচ্ছে আমরা নর্মালি যে ক্যালকুলেশন করে থাকি ফ্লোট ক্যালকুলেশন, সেটার তুলনায় ডেসিমাল ক্যালকুলেশনটা স্লো। জি তো স্যার। আমি যদি সব প্রোগ্রামে ডেসিমাল ইউজ করতে যাই, তখন দেখা যাবে আমার প্রোগ্রামটা স্লো হয়ে গেছে। যেখানে আমার খুব বেশি সূক্ষ্ম রেজাল্ট দরকার নেই, সেখানেও যদি আমি ডেসিমাল ইউজ করি, তাহলে দেখা যাবে না আমার নর্মাল কাজটাই স্লো হয়ে গেছে। তো নর্মাল কাজে আমাদের দরকার নেই, শুধুমাত্র স্পেশাল কাজগুলোতেই আমরা ইউজ করব। তো এইখানে এই কথাগুলোই বলা আছে। আর এই জিনিসটা হচ্ছে যে, ধরেন শতকরার হিসাব, আমরা স্কুলে শতকরার হিসাব করে আসছি। তো এই কথাটা এখানে বলা যে আমরা যে শতকরার ক্যালকুলেশন যখন করছি, সেই টাইপের ক্যালকুলেশন যদি আমি করতে চাই, শতকরা তো নরমালি ভগ্নাংশ দিয়েই হয়, তো তখন আমাদেরকে ডেসিমাল ফাংশনটা ইউজ করতে হবে। সরি, ডেসিমাল ফাংশনই, ডেসিমাল মডেলের ডেসিমাল ফাংশনটা আমাদেরকে ইউজ করতে হবে। একই রকম ভাবে পাইথন ফ্র্যাকশন একটা আছে। এই ফ্র্যাকশনের কাজ কি? এই ফ্র্যাকশনও ঠিক সেই রকমই, যে আমাদের যে আমি ধরেন এমন চাচ্ছি যে কোন একটা ভগ্নাংশ দিছি 1.5, এটার আমি ফ্র্যাকশন এই রকম ভাবে রেজাল্ট চাই। আমাদের এরকম অনেক সময় দরকার পড়তে পারে। সো এইটা আমি কিভাবে পাবো? যেমন আমি তখন আমি এই একটা আছে যে ফ্র্যাকশনস নামে একটা মডিউল আছে, ফ্র্যাকশনস। এই ফ্র্যাকশনস এর ভিতরে ক্যাপিটাল ফ্র্যাকশন নামে একটা ফাংশন আছে। সেই ফাংশনে আমি যদি 1.5 লিখে দেই, তখন সে আমাকে বলে দিবে এটা হচ্ছে 3/2। আবার যদি আমি এরকম লিখি 1,3 এইভাবে লিখি, তখন সে তাহলে তো খুব ডাইরেক্ট সে বলে এইভাবে 1/3 এটা সে বলবে। কিন্তু যদি আমি বলি 5 মানে কি 5.0 অ্যাকচুয়ালি, তো এটার তো কোনো ফ্র্যাকশন নেই। সো এখানে জাস্ট 5 দেখাচ্ছে। তো এইরকম আমাদের অনেক সময় ক্যালকুলেশন প্রয়োজন পড়ে। আপনারা যদি সায়েন্টিফিক ক্যালকুলেটর একটু খেয়াল করে দেখেন, তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটরে এরকম একটা বাটন আছে। আমি এখন ফিগারটা দেখাচ্ছি না, আপনারা আপনাদের ক্যালকুলেটরে দেখবেন A/B/C এরকম একটা বাটন আছে উপরের দিকে। সায়েন্টিফিক ক্যালকুলেটরে A/B/C এরকম একটা বাটন আছে, যেখানে এরকম আমি যখন এই পয়েন্ট আকারে দেই, তখন সে আমাকে এরকম ভাবে ফেরত দেয় 3/2 আকারে, ভগ্নাংশ আকারে, এই ফ্র্যাকশন আকারে যেটাকে বলে, সেভাবে আমাকে ফেরত দেয়। তো এখানে পাইথনেও অনেক সময় দরকার পড়তেই পারে, অস্বাভাবিক কিছু না, তো সেটার জন্যই এই ফাংশনটা ইউজ হয়ে থাকে। তো এখানে আরো কিছু এক্সাম্পল আছে, এটা আমি অত ডিটেল বললাম না, কারণ আপনারা আশা করি এর আগেরটা যদি বুঝে থাকেন, এটাও সেম ওয়েতেই আসবে। তারপর আমি একটা বলে দেই, যেমন ধরেন এখানে f(1/3) প্লাস f(1/3) যদি করি, দুইটা 1/3 যদি আমি যোগ করি, তাহলে 2/3 রেজাল্ট আসবে। এটা সিম্পল, আমরা 1/3 প্লাস 1/3 যদি করি, তাহলে ইকুয়াল টু 2/3 আসবে। তো এটা আশা করি খুব কঠিন কিছু না, এটা আপনারা দেখলেই পারবেন। আমরা প্রায় শেষ দিকে চলে আসতেছি ক্লাসের, এবং সময় প্রায় শেষ দিকে চলে আসতেছে, 10 মিনিট হয়তো আর নিব। তো এইখানে এখন কিছু এক্সাম্পল ম্যাথ রিলেটেড, পাইথনের ম্যাথ ফাংশনের এক্সাম্পলটা দেখব। সেটা হলো, যেমন এই যে ইম্পোর্ট ম্যাথ, তখন ম্যাথ ডট পাই দিলে এই যে এই ভ্যালুটা চলে আসতেছে, এটা ওই ফাংশনের মধ্যে লেখা। তারপর ম্যাথ ডট কোসাইন আমি চাচ্ছি, এখানে ম্যাথ ডট পাই লিখছি কেন, এটার মানে কি কেউ বলতে পারবেন? সেকেন্ড এক্সাম্পলটার মানেটা কি, এটা অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে?
যেমন এখানে কি লিখছে এখানে লেখা আছে ম্যাথ ডট কস, তারপর ভিতরে আবার লিখছে ম্যাথ ডট পাই। এটার মানে কি? এটা অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে কস অফ পাই, আমি এটা বের করতে চাই, কস পাই। ঠিক আছে, কস পাই আমি বের করতে চাই, কস যে ভ্যালুটা আছে ওটা আমি বের করতে চাই। তো এটাকে যদি আমি পাইথনে লিখতে চাই তখন আমাকে লিখতে হবে এই কসটা কোথায় আছে, ম্যাথের ভিতরে আছে, ম্যাথ ডট কস দিলাম। তারপর পাইটা কোথায় আছে, পাইটাও আবার ম্যাথের ভিতরে আছে, সো ম্যাথ ডট পাই। সে কারণেই এরকম ভাবে লেখা যে ম্যাথ ডট কস, তারপর ম্যাথ ডট পাই যদি ব্র্যাকেটের ভিতরে দেই তাহলে আমাকে রেজাল্ট দিবে -1। তারপর ম্যাথ ডট ইএক্সপি, এটা মানে কি ই টু দি পাওয়ার সাম একটা আছে, সেটার ভ্যালু আসবে ই টু দি পাওয়ার 10, লগ 10, সাইন হাইপারবোলিক, ফ্যাক্টোরিয়াল 6, একটু আগে আমরা যেটা দেখে আসছি। তারপর হচ্ছে আমাদের র্যান্ডম ফাংশন, এবং এই র্যান্ডম ফাংশনের বা র্যান্ডম মডিউলের কাজগুলো কি। এইটা র্যান্ডম মানে আমরা জানি, এটার বাংলা কেউ বলতে পারবেন র্যান্ডম এর মিনিং কি? এলোমেলো স্যার। এলোমেলো। র্যান্ডম বলতে হচ্ছে আমি আগে থেকে বলতে পারতেছি না যে কোন ভ্যালুটা আসবে, আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত বলতে গেলে, মানে অনিশ্চিত, র্যান্ডম, অনির্দিষ্ট স্যার। অনির্দিষ্ট বা অনির্দিষ্ট। অনিশ্চিত, এরকম এই জিনিসটাকে বলা হয়ে থাকে র্যান্ডম, যেটা আগে থেকে আমি কোনো কিছুই বলতে পারবো না, যখন ঘটে যাবে তারপর আমি বলবো যে এরকম হবে। ফর এক্সাম্পল, যদি ধরেন এটা বলতে পারি, যেমন কোন একটা বাচ্চা জন্ম যখন হয়, আমরা কিন্তু আগে থেকে বলতে পারি না যে ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু হয়ে যাওয়ার পর আমরা বলতে পারি যে হ্যাঁ এটা ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে। পর এই জিনিসটা এইটাও একটা এক্সাম্পল হচ্ছে র্যান্ডমনেস, যে আমরা আগে থেকে কোনো কিছুই বলতে পারবো না যে হোয়াট উইল হ্যাপেন। তো এইখানে এই র্যান্ডম মডিউলের একটা র্যান্ডম মডিউলের কিছু ফাংশনের এক্সাম্পল দেয়া আছে। যেমন যদি আমি র্যান্ডম এর ভিতরে র্যান্ড রেঞ্জ এরকম একটা দেই, তো এটা সে কি করবে, এটা করবে কি, ভিতরে একটা দুইটা প্যারামিটার বা দুইটা আর্গুমেন্ট দেওয়া আছে 10 এবং 20। এটার মানে হলো সে 10 এবং 20 এর মধ্যে যে কোনো একটা ইন্টিজার নাম্বার আমাকে দিবে, 10 থেকে 20। আমি যদি এখন বলি 5,20, তাহলে 5 থেকে 20 এর মধ্যে যে কোনো একটা ইন্টিজার নাম্বার আমাকে দিবে, এবং এটা কিন্তু এক এক সময় এক এক রকম হবে, কখনো দিবে 5, কখনো দিবে 16, কখনো দিবে 14। এটা আমরা প্র্যাকটিক্যালি একটু পরেই দেখব। আবার এরকম দেখলাম যে এক্স এর ভিতরে আমরা এক্স একটা লিস্ট তৈরি করছি, তারপর আমরা যেটা করতেছি র্যান্ডমের ভিতরে একটা চয়েস দিলাম। ঠিক আছে, চয়েস নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের ভিতরে যদি আমরা এই লিস্টকে পাস করি তখন সে আমাদেরকে কি বলবে, এগুলো থেকে যে কোনো একটা সে আমাকে দেখাবে। এটার ইউজটা কোথায় আমরা একটু পরেই দেখব। এবং একই রকম ভাবে র্যান্ডম ডট র্যান্ডম এরকম দিলে এটা দিয়ে কি হবে, সে 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা নাম্বার, মানে দশমিক যুক্ত নাম্বার সে আমাকে প্রিন্ট করে দেখাবে। এটা আমরা এখন প্র্যাকটিক্যালি একটু দেখি। আচ্ছা, এটা না, এটা প্র্যাকটিক্যাল, এটা না, সরি। এখন এটা যেমন আমি বললাম ইম্পোর্ট র্যান্ডম, ওকে, আমি র্যান্ডমকে ইম্পোর্ট করছি, এটা আমি প্রোগ্রাম সেভ করতেছি না, আমি কমান্ড উইন্ডোতে লিখতেছি। তো এখন ইম্পোর্ট র্যান্ডম, এখন যে প্রোগ্রামগুলো আমরা দেখে আসছি সেই প্রোগ্রামগুলোতে যদি আমরা একটু ব্যাক করি, যেমন এখানে আমরা দেখছি যে
র্যান্ড রেঞ্জ, এটার এক্সাম্পল আমরা দেখছি। তো র্যান্ড রেঞ্জ এখন আমরা যদি করি প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ, এটার ভিতরে আমি কত দিব, ধরেন 10,20 দিলাম। আমি এটা কপি করতেছি, 10,20 না দিয়ে আমি ধরেন আর একটু বেশি দিলাম 30। এটা আমি কপি করছি কারণ হচ্ছে আমি এটা বারবার এটা ইউজ করব। এটা যদি এখন প্রিন্ট করি দেখেন আসছে 14, কিন্তু আপনাদের ওখানে ছিল কত 16। আমি আবার দিলাম, এখন আসলে 24, আবার দিলাম, এখন আসতেছে 27। অর্থাৎ 10 থেকে 30-এর মধ্যে একটা যে কোনো ইন্টিজার আমাকে এক এক সময় এক একটা ভ্যালু দিবে। আমি কিন্তু একই ফাংশন লিখতেছি, কোনো চেঞ্জ নাই, সব জায়গায় কিন্তু একই কথা, কিন্তু এক এক সময় এক এক রেজাল্ট। এটাই হচ্ছে র্যান্ডমের কাজ। কাজ মানে ফাংশনটা সেম বাট রেজাল্টটা ডিফারেন্ট, এক এক সময় এক এক রকম রেজাল্ট পাবো। তারপর এখানে আর কি দেখছি আমরা, এখন একটা এই জিনিসটা আমি দেখাই এক্স, আচ্ছা এটা পরে দেখাই, আমি র্যান্ডম ডট র্যান্ডম এটা আমি আপনাদের আগে দেখাই। তো ধরেন এইখানে আমি দিলাম র্যান্ডম ডট র্যান্ডম, এটার কাজ কি? এই যে দেখেন এটা এক এক সময় কিন্তু 0 থেকে 1 এর ভিতরে যে কোনো একটা সংখ্যা সে দেখাবে। এই যে এক এক সময় এক একটা, অথচ আমি সেম জিনিসই দেখাচ্ছি। এই যে প্রত্যেকটা বারই কিন্তু আমি স্যার মূলত একই। কাজটা কি স্যার? এক একবার যে একটা দেখে আসলে আমি ডিফারেন্ট কি করতে চাচ্ছি বা কি কাজ আচ্ছা এটা? হ্যাঁ, এইটা আমি আসতেছি, এটার এক্সাম্পলে এখন আসতেছি। এরপরে আরেকটা এক্সাম্পল দেখবো, এই যে এক্স, এই এক্স এর কাজ। এটা যদি আমি দেখতে চাই তখন সে কি আসবে, ফর এক্সাম্পল আমি নিলাম এক্স ইকুয়াল টু যে ভ্যালু গুলো আছে, কি কি আছে আমি লিস্ট আকারে দেই, ওয়ান নাম্বার আকারে দেই, 1 2 3 4 5 6 7 এই কয়টাই থাকলো। দেওয়ার পরে যেটা আমি করব সেটা হচ্ছে প্রিন্ট, এখানে বলছে র্যান্ডমের ভিতরে চয়েস, আমি এই চয়েসের ভিতরে এক্স কে পাস করতেছি। ওকে, এক্স একটা লিস্ট তৈরি করলাম, তারপর তার ভিতরে আমি একটা র্যান্ডম ডট চয়েস ফাংশনের ভিতরে এই এক্স ভ্যালুটাকে আমি পাস করলাম। এখন দেখেন কি আসে, এক সময় আসলো 7, আরেকবার আসলো 1, 1 আরেকবার আসলো 6, আরেকবার 6 আবারও 6, আবার 7, আবার 1। 7 1 সো এক এক সময় এক এক রকম আসতেছে। এখন এটার অ্যাপ্লিকেশন কোথায় আপনার জানার উদ্দেশ্য, যে কোয়েশ্চেনটা সেটা, এটার জি স্যার। অ্যাপ্লিকেশন হচ্ছে, যেমন ধরেন অবশ্যই অসংখ্য অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে আমি একটা অ্যাপ্লিকেশন যেটা নরমালি উদাহরণ দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে ধরেন কেউ কার্ড খেলতে পছন্দ করে, বিভিন্ন ধরনের কার্ড গেম আছে। তো এখন কার্ড গেম ধরে নিলাম 4 জন আমরা খেলতেছি, 4 জন, 4 জনের কাছে ডিফারেন্ট কার্ড যাবে এবং কার কাছে কখন কোন কার্ড যাবে আমরা আগে থেকে বলতে পারি না, জি স্যার। কারণ ওটা আমি প্রত্যেকবার শাফল করে এক একবার এক একজনকে দিচ্ছি। সো এই যে কার্ড গুলা, এটা ধরেন আমার মোবাইল কম্পিউটারে আছে কিনা, কম্পিউটারে থাকলে আমি সেটাও আপনাদের একটু দেখাই, তাহলে আরো একটু ইজি হয়। সলিটেয়ার খুব সম্ভবত নাই, এগুলো আগে ছিল, এখন নতুন ইসে এখন আর দেয় না। তো এই গেম গুলোতে এই এই গেমগুলো, এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম, অবশ্যই আরো এক্সাম্পল আছে। সো এই সমস্ত ক্ষেত্রে আমাদের এই র্যান্ডম কার্ড নিয়ে আসতে হয়। র্যান্ডম কার্ড আমাদেরকে 4 জনকে ডিফারেন্ট ভাবে শাফল করে প্লেস করতে হয়। তো এইটা হচ্ছে একটা এক্সাম্পল, আরো এক্সাম্পল আছে, যেমন ধরেন নিউরাল নেটওয়ার্ক, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বর্তমানে কিন্তু অনেক কাজ হচ্ছে, বিশাল ইনভেস্টমেন্ট হচ্ছে এখানে। দেখা যাবে যে হয়তো 10-20 বছর পরে, অর্থাৎ আশা করা হচ্ছে 2030 থেকে অনেক দেশই পুরোটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তাদের সুপার ডিপেন্ডেবল হয়ে যাবে। হয়ে যাবে। তার মানে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর যদি ডিপেন্ডেন্ট হয়ে যায় তার মানে কিন্তু অনেক চাকরির অনেক বাজার, কাজ করছে এখন এটার পরে বা অনেক চাকরির কিছু বাজার কিন্তু এটা অনেক আবিষ্কার কঠিন অনেক হয়ে আসবে। অ্যাপ্লিকেশনের ব্যবস্থা হচ্ছে। হ্যাঁ, চাকরির বাজার কিন্তু অনেক কঠিন হয়ে আসবে। যাই জি হোক, স্যার। ওগুলো আমরা এই টপিকে গেলাম না, কিন্তু কারণ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক না এক সময় আসবেই, অলরেডি এসেও গেছে। আপনারা
অনেকে দেখবেন যে নতুন ক্যামেরা মোবাইল যদি কিনেন তাহলে দেখবেন ওটাতে অলরেডি এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিল্ট ইন করা আছে, যেগুলা খুব মানে রোবট যেন মানুষের মতো চিন্তা করে সেরকম বৈশিষ্ট্য দেয়া হচ্ছে। তো ওই সমস্ত কাজে আমাদের র্যান্ডম ফাংশনটা ইউজ করতে হয়, নিউরাল নেটওয়ার্ক। সো এটা ডিটেইলে যখন আপনারা যাবেন তখন এটা আপনাদের বোঝানো ইজি হবে। এখন জাস্ট মুখে মুখে বলে ওইটা আপনারা বুঝতে পারবেন না, ধরতে পারবেন না। সো মোটামুটি এখানে হলো র্যান্ডম। এরপর এতটুকুই আজকে আমরা দেখলাম, এই র্যান্ডম ফাংশন পর্যন্ত আজকের লেকচার। এর পরের লেকচার আমরা নেক্সট উইকে দেখব। তো এই পর্যন্ত র্যান্ডম ফাংশন দিয়ে তো স্যার কোনো ম্যাথমেটিক্যাল কোনো সলিউশন নাই, কারণ এটা তো ম্যাথমেটিক্যাল কোনো সলিউশন হতে পারে না স্যার এভাবে। ম্যাথমেটিক্যাল সলিউশন আছে, মানে ওই রকম না যে কোনো একটা ইকুয়েশন নেয়া। এটা হচ্ছে যে আমি কোন একটা কাজ করতে চাই, সেই কাজের ক্ষেত্রে আমাকে এক এক সময় এক এক রকম ইনপুট লাগবে। সেই ইনপুটটা যদি আমি ইউজার থেকে নিতে চাই তখন ইউজার বিরক্ত হয়ে যাবে। আমি জাস্ট র্যান্ডম ইনপুট চাই, এক এক সময় এক এক রকম ইনপুট দিবে। তো এই রকম আমি আবারও বলতেছি যে র্যান্ডম ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন, কিন্তু এটা আমরা যদি প্র্যাকটিক্যালি ইউজ না করি তখন বোঝানোটা একটু কঠিন। আমরা জাস্ট আপাতত এখানে একটা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাচ্ছি। পরীক্ষায় হয়তো এই র্যান্ডম ফাংশন দিয়ে শুধু এই যে এখানে যেটা লেখা আছে এর বাইরে আর কোনো কোশ্চেন হয়তো আসবে না। এটা জাস্ট হতে পারে ডিসকাস অ্যাবাউট র্যান্ডম মডিউল, এরকম একটা আপনাদের কোশ্চেনে থাকতে পারে, যেখানে আপনারা র্যান্ডম মডিউলের এই যে এখানে 4টা ফাংশন আছে, র্যান্ড, রেঞ্জ, চয়েস, শাফল এবং র্যান্ডম। এই 4টা ফাংশনের ইউজ এবং রেজাল্ট এটা আপনারা দেখালেই কমপ্লিট হয়ে যাবে। তো আর কারো কোনো কোয়েশ্চেন আছে কি এখানে? আচ্ছা, মেবি নাই। যদি থাকে আপনারা পরে গ্রুপেও কোয়েশ্চেন করতে পারেন। তো আজকের লেকচার 6টা এখানেই আমরা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন।